ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশে সূর্য তখন অস্ত যাচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি লাল হয়ে আছে টেলিভিশন স্টুডিওগুলো। প্রত্যেকটা স্ক্রিনে একই দৃশ্য, মাইক হাতে হিন্দুস্তানের সবচেয়ে বড় চ্যানেলগুলোর সংবাদ উপস্থাপকরা গর্জে উঠছে, বাংলাদেশ আবার পাকিস্তানের হাত ধরেছে। ইউনূস দিলেন বিভক্ত ভারতের মানচিত্র। ক্যামেরার আলোয় তাদের চোখে এক ধরনের বিজয় গর্ব, যেন তারা আবার কাশ্মীর জয় করেছে। কিন্তু বাস্তবে এটি ছিল আরেকটি সুপরিকল্পিত ভুয়া সংবাদ প্রচার অভিযান, যার লক্ষ্য বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে নোংরা প্রচারণার জালে ফাঁসানো। দিল্লির এক গোপন ঘরে ডিজিটাল মিডিয়া সেলের বিশেষ ব্রিফিং চলছে। উপস্থিত কিছু সাংবাদিক, কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এবং শাসক দলের এক মিডিয়া প্ল্যানার। তাদের সামনে বড় স্ক্রিনে ভেসে আছে এক ছবি। প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি বই হাতে তুলে দিচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর হাই র্যাঙ্ক অফিসার জেনারেল সাহির শামশাদ মির্জাকে। ছবির নিচে লেখা গ্রেটার বাংলাদেশ মানচিত্র উপহার দিলেন ইউনূস। সেই মুহূর্ত থেকে শুরু হয় ভারতের সংবাদ যন্ত্রের সর্বশক্তি প্রয়োগ, যেখানে সত্য নয়, উত্তেজনাই ছিল একমাত্র অস্ত্র। ভুয়া সংবাদ বললেই প্রথমে মাথায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু ভারতের ক্ষেত্রে চিত্রটা আরও ভয়াবহ। এখানে সোশ্যাল মিডিয়া নয়, মূলধারার গণমাধ্যমই হয়ে উঠছে কারখানা, যেখান থেকে সরাসরি টেলিভিশন স্টুডিও থেকে তৈরি হয় উত্তেজনাপূর্ণ মিথ্যা খবর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স 2024 সালে জানায়, ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় ভুয়া সংবাদ উৎপাদনের কেন্দ্র, যেখানে রাজনৈতিক দলগুলো নিজেরাই অর্থায়ন করছে অনলাইন ট্রল নেটওয়ার্কগুলোকে। একই পর্যবেক্ষণ জানিয়েছিল বিবিসি ট্রেন্ডিং। ভারতে প্রতিদিন প্রায় 30,000 ভুয়া পোস্ট তৈরি হয় রাজনীতি ও প্রচারণার উদ্দেশ্যে। ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় ভুয়া সংবাদ রপ্তানিকারক দেশ, যেখানে ডিজিটাল প্রোপাগান্ডা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই ভুয়া সংবাদের লক্ষ্য কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং প্রতিবেশী দেশগুলো পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাকেও তারা ফেলেছে বিভ্রান্তির জালে। ভুয়া সংবাদের সবচেয়ে ভয়ানক উদাহরণ হলো ভারত পাকিস্তান সম্পর্ক। 2025 সালের মে মাসে সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ভারতের মূলধারার সংবাদ মাধ্যম ঘোষণা দিল ভারতীয় সেনা ইসলামাবাদে ঢুকে গেছে, করাচিতে পতাকা উঠছে, লাহোর বন্দরে নৌবাহিনী পৌঁছে গেছে। কিন্তু বাস্তবে লাহোর একটি স্থলবেষ্টিত শহর, সাগরের নামগন্ধ নেই আশেপাশে। ভারতীয় সেনা ইসলামাবাদে পৌঁছায়নি, কোনো যুদ্ধও হয়নি। অথচ সেই রাতে এনডিটিভি, টাইমস নাও, রিপাবলিক টিভির মতো চ্যানেলগুলো এই সংবাদ প্রচার করে গর্বের সঙ্গে। কারণ একটাই, উন্মাদনা তৈরি করা, নাগরিকদের উত্তেজিত রেখে জাতীয়তাবাদের আগুন জ্বালিয়ে রাজনীতি চালানো। আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষক অভিষেক চট্টোপাধ্যায় মন্তব্য করেন, ভুয়া সংবাদের মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধ আসল যুদ্ধের চেয়েও ভয়াবহ মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করে। অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনীর হাই র্যাঙ্ক অফিসিয়াল সাহির শামশাদ মির্জা ঢাকায় এসে দেখা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। উদ্দেশ্য ছিল কূটনৈতিক সহযোগিতা ও শান্তি রক্ষা মিশন। কিন্তু ভারতের সংবাদ মাধ্যম যেন বজ্রপাত হলো। টেলিভিশনের পর্দায় হঠাৎ ভেসে উঠল শিরোনাম, ইউনূস পাকিস্তানকে দিলেন গ্রেটার বাংলাদেশের মানচিত্র। স্টুডিওর আলোতে উপস্থাপকরা গর্জে উঠল, এই মানচিত্রে ভারতের আসাম, মেঘালয় পর্যন্ত যুক্ত, যেন তারা কোনো বড় ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে। অথচ বাস্তবে এটি ছিল একটি বই, দ্য আর্ট অফ ট্রায়াম্প, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের দেয়ালচিত্র, পোস্টার আর শহীদদের স্মৃতি সংরক্ষিত। সেই বই ছিল কূটনৈতিক সৌজন্য উপহার, কিন্তু সেই ব্যাখ্যা কেউ শুনল না। কারণ বইয়ের প্রচ্ছদে সিলেট বিভাগের একটি শিল্পচিত্রকে তারা বানিয়ে ফেলল অখণ্ড বাংলার প্রতীক। কভারের লাল রংটিকে ব্যাখ্যা করা হলো রক্তে রঞ্জিত বিভাজনবাদ হিসেবে। সংবাদ নয়, যেন এক মঞ্চ নাটক চলছে। কেন এই নাটক দরকার ছিল? কারণ সত্যিকারের খবরগুলো টিআরপি আনে না, সে খবর আসে মিথ্যা দেশপ্রেম, উত্তেজনায়। তাই বাংলাদেশের কূটনীতি, প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কিংবা শান্তির আহ্বান, এসবের কোনো মূল্য নেই। দরকার শুধু এক নতুন শত্রু। এভাবেই প্রতিবেশী দেশের কূটনৈতিক সৌজন্যকে তারা বানায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। সংবাদ নয়, নাটক, তথ্য নয়,
উন্মাদনা। দর্শককে ভুলিয়ে রাখতে যা প্রয়োজন সেটাই ব্রেকিং নিউজ। আর বাংলাদেশের নাম ব্যবহার করে তারা তাদের নিজের ব্যর্থ রাজনীতির মুখ ঢেকে রাখে। এ প্রচারণা শুধু বাংলাদেশ বিরোধী নয়, এটি ভারতের ভেতরকার সেই দমনমূলক বাস্তবতার প্রতিফলন, যেখানে সরকারকে খুশি রাখা মানে নিরাপদ থাকা, যেখানে সাংবাদিকতা মানে আর সত্য বলা নয়, বরং শত্রু তৈরি করা। যখন ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশের নামে অখণ্ড বাংলা আতঙ্ক ছড়ায়, তখন তাদের নিজের সংসদ ভবনের দেয়ালে টানানো রয়েছে অখণ্ড ভারত মানচিত্র। এই মানচিত্রে দেখা যায় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি মিয়ানমার পর্যন্ত ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই মানচিত্র কেবল একটি দেয়াল চিত্র নয়, এটি এক রাজনৈতিক মানসিকতা, এক সাম্রাজ্যবাদী ভাবনা, যা প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর ভারতের আধিপত্যবাদী স্বপ্নের প্রতিফলন। নতুন সংসদ ভবনের মতো রাষ্ট্রীয় স্থাপনায় এই মানচিত্র ঝোলানোর অর্থ হলো রাষ্ট্র নিজেই ইতিহাস বিকৃতিকে বৈধতা দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছিল, ভারতের নতুন সংসদ ভবনের মানচিত্র কূটনৈতিক বিরোধ উস্কে দিয়েছে, যা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি হুমকি। এমনকি নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, ভারতের এ ধরনের মানচিত্র আঞ্চলিক শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষুণ্ণ করছে। কিন্তু ভারতের অভ্যন্তরে এই মানচিত্র নিয়ে মূলধারার গণমাধ্যমে কোনো বিতর্ক হয় না কোনো বিশ্লেষণ, বরং তারা প্রতিবেশী দেশগুলোর দিকে আঙুল তোলে, তাদেরকে বিস্তারণবাদী হিসেবে উপস্থাপন করে, যেন নিজেদের সম্প্রসারণবাদ বৈধ, অন্যের আত্মরক্ষা অবৈধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এই মানচিত্র শুধু একটি প্রতীক নয়, এটি ভারতের রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। মোদী সরকারের অখণ্ড ভারত ধারণা আসলে হিন্দুত্ববাদী রাজনীতির ভৌগোলিক সংস্করণ, যেখানে সীমান্তের কোনো মানে নেই, বরং ধর্মীয় আধিপত্যই একমাত্র পরিচয়। ভারতীয় জনগণের কাছে এই মানচিত্রকে গর্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। স্কুল কলেজের পাঠ্য বইতে সূক্ষ্মভাবে এই দর্শন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের মনেও গেঁথে যাচ্ছে এই বিকৃত ধারণা যে ভারতের বাইরের ভূখণ্ড তাদের ঐতিহাসিক অধিকার। এই আয়নাতেই ধরা পড়ে প্রকৃত বৈপরীত্য। যখন ভারতীয় মিডিয়া বাংলাদেশের একটি বইয়ের প্রচ্ছদে থাকা শিল্পিত মানচিত্র নিয়ে উত্তেজিত হয়, তখন তাদের রাষ্ট্রীয় ভবনে স্থায়ীভাবে ঝুলে থাকে এমন এক মানচিত্র যা বাস্তব ভূ রাজনীতিকে উপহাস করে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক মুনতাসির রহমান বলেন, যে রাষ্ট্র অন্যদের ভূখণ্ড নিজের মানচিত্রে যুক্ত করে, তারা আবার প্রতিবেশীদের সম্প্রসারণবাদী বলছে, এটাই সবচাইতে বড় পরিহাস। এই পরিহাসই ভারতের বর্তমান মিডিয়া ও রাজনীতির প্রতীক, যেখানে আয়না দেখানো মানে শত্রুতা আর আত্মসমালোচনা মানে বিশ্বাসঘাতকতা। সত্য বলতে এখন ভারতে সাহস লাগে, কারণ আয়নাতেই ধরা পড়ে সেই মুখ যেটি দীর্ঘদিন মিথ্যার আলোয় সাজানো হয়েছে। ভারতের তথাকথিত গদি মিডিয়া শুধু ভুয়া সংবাদ ছড়ায় না, বরং এক সুসংগঠিত মগজধোলাই প্রক্রিয়া চালায়। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো জনগণকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে এমন এক কাল্পনিক আবেগে ডুবিয়ে রাখা, যেখানে তারা সরকারের ব্যর্থতাকে ভুলে যায় আর মিথ্যাকে দেশপ্রেম মনে করে। বেকারত্ব, কৃষক আত্মহত্যা, সীমান্তে সেনা হতাহতের সংখ্যা, অর্থনৈতিক বৈষম্য, এসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংবাদ হয় না। হয় বাহুবলী জাতীয়তাবাদ, হয় ধর্মীয় বিভাজনের গল্প। একে বিশ্লেষকরা বলেন ডাইভার্সনাল মিডিয়া পলিটিক্স, অর্থাৎ জনগণকে দৃষ্টি সরিয়ে রাখা প্রকৃত ব্যর্থতা থেকে। এই প্রচারণার কৌশল এতটাই গভীরে যে মানুষ বুঝতেই পারে না তারা কিভাবে প্রভাবিত হচ্ছে। প্রতিদিন টেলিভিশনের বিতর্কে, সামাজিক মাধ্যমে বা নির্বাচনী প্রচারণায় একই বয়ান, দেশ বিপদে, শত্রু সীমান্তে, দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্য। এই স্লোগানগুলো বারবার শোনা যায়, বাস্তব প্রশ্নগুলো তখন ধীরে ধীরে মিলিয়ে যায়। রাজনীতিবিদরা জানেন, ক্ষুধার্ত মানুষকে ন্যায়ের কথা বললে তারা প্রশ্ন করবে, কিন্তু ভয় দেখালে তারা মাথা নত করবে। তাই ফেক নিউজের সবচেয়ে বড় শক্তি হলো ভয়। সেই ভয়কে ব্যবহার করি তৈরি হয় এক অদৃশ্য মানসিক দাসত্ব, যেখানে জনগণ নিজেরাই মিথ্যার পক্ষে দাঁড়ায়। এভাবেই ভারতের মিডিয়া রাজনীতি এমন এক চক্র তৈরি করেছে, যেখানে জনগণকে সত্য জানাতে নয়, বরং সত্য ভুলিয়ে রাখতে প্রশিক্ষিত করা হয়। রাষ্ট্র যখন মিথ্যার মাধ্যমে নিজের ব্যর্থতাকে ঢাকে, তখন তা শুধু রাজনৈতিক নয়, এটি একটি জাতির চিন্তার স্বাধীনতার উপর আঘাত।
ভারতের ভুয়া সংবাদ কেবল কিছু সাংবাদিক বা সোশ্যাল মিডিয়া গ্রুপের সৃষ্টি নয়, এটি মোদী সরকারের অধীনে তৈরি এক বিশাল রাজনৈতিক ও কর্পোরেট সাম্রাজ্য, যাকে এখন বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ ক্ষমতার সিংহাসনের পাশে বসে থাকা গণমাধ্যম। এই গদি মিডিয়া সাম্রাজ্য এমনভাবে কাজ করে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি পদক্ষেপই বীরত্ব, প্রতিটি সমালোচনায় দেশদ্রোহ। গত এক দশকে ভারতীয় গণমাধ্যমের বড় অংশকে সরকারপন্থী ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিজ্ঞাপন, লাইসেন্স, ট্যাক্স ছাড় এবং সরকারি সুবিধার বিনিময়ে চ্যানেলগুলো একে একে পরিণত হয়েছে প্রচারণা যন্ত্রে। রাষ্ট্রীয় বার্তা পরিবেশনই এখন সংবাদ হয়ে দাঁড়িয়েছে। রাত 8টার প্রাইম টাইম মানেই এখন মোদি শো, যেখানে প্রশ্ন করা হয় না, শুধু প্রশংসা করা হয়। জনগণের চোখে এক হিপনোটিক বাস্তবতা তৈরি করা হয়, যেখানে মোদি একমাত্র উদ্ধারকর্তা, বাকিরা ষড়যন্ত্রকারী। সমালোচনাকে দেশ বিরোধী হিসেবে দেখিয়ে মিডিয়া জনগণকে এমন মানসিক কাঠামোয় বন্দী করেছে যেখানে তারা সত্য আর প্রচারণার পার্থক্য বুঝতেই পারে না। গদি মিডিয়ার সবচেয়ে বড় সাফল্য হলো তারা ভারতীয় সাধারণ মানুষকে রাজনীতির দর্শক বানিয়ে দিয়েছে। টেলিভিশনের পর্দায় দেশপ্রেমের নাটক দেখিয়ে বাস্তব সমস্যাগুলোকে আড়াল করা হয়েছে। বেকারত্ব, কৃষক আত্মহত্যা, মুদ্রাস্ফীতি বা সীমান্তে পরাজয়ের খবর হারিয়ে গেছে মুসলমান বনাম হিন্দু বিতর্কে। একদিকে কর্পোরেট মালিকরা প্রচুর অর্থ উপার্জন করছে, অন্যদিকে শাসক দল পাচ্ছে অন্ধ সমর্থন। ফলে এই প্রচারণা মেশিন এখন ভারতের রাজনীতির মেরুদণ্ড। সংবাদ মাধ্যম আর সত্যের অনুসন্ধান করে না, বরং জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করে। ভুয়া সংবাদের এই সাম্রাজ্য এভাবেই টিকে আছে, কারণ এটি মোদির রাজনীতির প্রাণ শক্তি। ভারতের গণমাধ্যমে এখন ব্যবসার গন্ধ রাজনীতির চেয়ে তীব্র। আর এই বাজার নির্ভর ক্ষমতার কেন্দ্রে আছেন এক ব্যক্তি, গৌতম আদানি, মোদী সরকারের নিকটতম বন্ধু। গুজরাটের ব্যবসায়ী থেকে ভারতের বৃহত্তম কর্পোরেট সম্রাট হয়ে ওঠা এই মানুষটির হাতে এখন সংবাদ জগতও। যখন দেশের সাংবাদিকরা বেকার, সংবাদ মাধ্যমগুলো আর্থিক সংকটে, তখন হঠাৎ একদিন খবর এলো আদানি গ্রুপ কিনে নিচ্ছে এনডিটিভি। সেই এনডিটিভি যে চ্যানেল একসময় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলত, জনগণের পক্ষের সাংবাদিকতা করত, যে সাংবাদিকরা তখনও বিশ্বাস করতেন সত্যের কোনো দাম হয় না, কিন্তু মর্যাদা আছে। আদানি চুপচাপ কৌশলে কিনে নিলেন সেই স্বাধীন চ্যানেল। কয়েক মাসের মধ্যে বদলে গেল দৃশ্য। যারা সরকারের সমালোচনা করতেন তাদের জায়গায় এলেন দেশপ্রেমিক সো-কল্ড উপস্থাপকরা। চ্যানেলটির কণ্ঠস্বর নরম হয়ে গেল, প্রশ্নের জায়গা দখল করল প্রশংসা। আর যে সাংবাদিক সত্য বলতেন তিনি চলে গেলেন পর্দার আড়ালে। কোনো বড় ঘোষণা, কোনো শোক বার্তা ছাড়াই শুধু একদিন দেখা গেল তার চেয়ারে বসেছেন আরেকজন। এই পরিবর্তন কেবল এক চ্যানেলের নয়, এটি ভারতের সংবাদ জগতের এক মাইল ফলক পতন। একদিকে মোদী সরকার নতুন ভারত গড়ছে, অন্যদিকে সেই নতুন ভারতে হারিয়ে যাচ্ছে প্রশ্নের অধিকার। গণমাধ্যম এখন শেয়ার বাজারের মতো, যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ তার শেয়ার বাড়ে, আর যে সাংবাদিক সত্য বলেন তার জীবন সংকুচিত হয়। আদানি মিডিয়া সাম্রাজ্য সেই বাজারকে নিয়ন্ত্রণ করছে। সংবাদ এখন ব্যবসা, ব্যবসা এখন প্রচারণা, প্রচারণা এখন রাজনীতি। বিশেষজ্ঞরা বলেন মোদি আদানি সম্পর্ক আসলে নতুন ভারতের ক্ষমতার প্রতীক, যেখানে রাজনীতি ও পুঁজিবাদ একে অপরকে খাওয়ায়। সরকার দেয় নীতি, আদানি দেন প্রচার। সরকার দেয় সুবিধা, মিডিয়া দেয় জনমত। এই সমঝোতা এত গভীর যে জনগণ বুঝতেই পারে না কখন সংবাদ পূর্ণ হয়ে গেল আর পূর্ণ হয়ে গেল সংবাদ। এনডিটিভির পতন সেই প্রতীক মাত্র। যে চ্যানেল একসময় বলতো সত্যের পাশে থাকুন, আজ বলে সরকারের পাশে থাকুন। সংবাদ মাধ্যমের এই রূপান্তরই মোদি যুগের সবচেয়ে বড় সাফল্য। এখানে বিরোধিতা মানে দেশদ্রোহ, আর নিরপেক্ষতা মানে বেকারত্ব। ভারতের সাংবাদিকরা আজ দুটি পথে হাঁটছেন। এক পথে অর্থ, প্রভাব, নিরাপত্তা, অন্য পথে সত্য, ত্যাগ আর নীরব নির্বাসন। এবং অধিকাংশই প্রথম পথ বেছে নিচ্ছেন, কারণ দ্বিতীয় পথে এখন আলো নেই। এভাবেই গৌতম আদানি হয়ে উঠেছেন মোদি মিডিয়ার অর্থনৈতিক মুখ, যে কিনে নেয় কণ্ঠস্বর, বিক্রি করে সত্য। একসময় বলা হতো সংবাদই চতুর্থ স্তম্ভ, আজ বলা হয় সংবাদই এখন শেয়ার হোল্ডার। ভারতের মিডিয়ার অবস্থা সেই রাখালের মতো, যে প্রায় চিৎকার করে বলতো বাঁচাও, বাঘ এসেছে। লোকজন ছুটে যেত, কিন্তু
বাঘ থাকতো না। এরপর একদিন সত্যি বাঘ এলো, রাখাল সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু কেউ এলো না, কারণ মানুষ তার কথায় বিশ্বাস হারিয়ে ফেলেছিল। আজ ভারতের সংবাদ মাধ্যম সেই রাখালের জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা এত মিথ্যার গল্প ছড়িয়েছে যে এখন সত্য বললেও কেউ বিশ্বাস করে না। তারা যে খবরকে সত্য বলে, বিশ্ব তাকে মিথ্যা ভাবে, আর যে মিথ্যাকে তারা প্রচার করে, বিশ্ব সেটাকেই ধরে নেয় ভারতের বাস্তবতা হিসাবে। এই অবিশ্বাসী এখন ভারতের সবচেয়ে বড় পরাজয়, কারণ যখন সত্য হারিয়ে যায় তখন রাষ্ট্র তার মর্যাদা হারায়। বাংলাদেশের বিপক্ষে যত প্রোপাগান্ডাই চালাক, সেই মিডিয়া ন্যারেটিভ দিয়ে আজ আর কাউকে গ্রাস করা সম্ভব নয়, কারণ বিশ্ব জানে প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে, তার বিপরীতে মোদির গড়ে উঠেছে সম্পূর্ণ বিপরীত ইমেজ, এক অনিশ্চিত, ভয়প্রদ, বিভাজিত রাষ্ট্রের প্রতিচ্ছবি। রাবিশ কুমারের ভাষায়, যখন মিডিয়া সরকারে পরিণত হয় তখন সত্য নিজেই নির্বাসনে যায়, আর ভারতের সেই নির্বাসিত সত্য আজ বিশ্বের সামনে নগ্ন, নিজের তৈরি মিথ্যার আগুনেই পুড়ছে। দিল্লির আকাশ অস্বাভাবিক কুয়াশায় ঢেকে আছে। গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে আলো নিভছে না, নিরাপত্তা সেলে জরুরি বৈঠক চলছে। হোয়াইট হাউসের নতুন বার্তা, ভারত পাকিস্তান সীমান্তের যুদ্ধ প্রায় পারমাণবিক পর্যায়ে পৌঁছেছিল। ভারতের ভেতরে গুঞ্জন, ট্রাম্প বলছেন দিল্লি থেকেই যুদ্ধ থামানোর অনুরোধ এসেছিল। মোদী সরকারের ঘরে চাপা আতঙ্ক, পহেলগাম হামলার তদন্ত, পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই, অথচ অপারেশন সিন্দুর শুরু হয়েছিল প্রতিশোধের গল্পে। এখন প্রশ্ন, এই গোপন সত্য ফাঁস হলে কি হবে? ভারতের রাজনৈতিক ভিত নড়বে? কেন মোদী এড়িয়ে যাচ্ছেন ট্রাম্পকে? কেন পাকিস্তান শক্ত হচ্ছে? বাংলাদেশের ভূমিকায় বা হঠাৎ এত গুরুত্ব পাচ্ছে কেন? 2025 সালের মে মাস, ভারত অপারেশন সিন্দুর নামে হঠাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কাশ্মীরের পাহেলগ্রামে ঘটে যাওয়া এক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়, যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিল্লি দেখাতে পারেনি। সেই প্রতিশোধ শুরু হয় অপারেশন সিন্দুরের ছত্রছায়ায়। এই ঘটনায় মোদী সরকার গোটা বিশ্বে প্রচার চালায় যে ভারত পাকিস্তানের হৃদয়ে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। দেশের ভেতরে তখন নির্বাচনী উত্তেজনা, জাতীয়তাবাদের আগুন এবং সবচেয়ে বড় কথা, বিজয়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভিন্ন কথা বলছেন, যা এখন যেন ছুরি হয়ে ফিরেছে মোদির ঘাড়ে। বারবার সাক্ষাৎকারগুলোতে ট্রাম্প বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধ ঠেকাতে আমি মধ্যস্থতা করি। পাকিস্তান তখন পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছিল। ভারত যুদ্ধ থামাতে আমার সাহায্য চেয়েছিল, আমি নিজে দুই পক্ষকে থামাই। এই মন্তব্য কোনো সাধারণ পর্যবেক্ষক নয়, একজন প্রেসিডেন্টের। ট্রাম্পের মুখে বারবার 7টি নতুন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এই কথাটি ভারতের রাফাল ন্যারেটিভকে চুরমার করে দেয়। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যিনি নতুন রাফাল বিমানে বসে লেবু মরিচ দিয়ে পূজা করেছিলেন, তিনি আর মুখ খোলেন না। কারণ যদি ট্রাম্পের দাবি সত্যি হয়, তাহলে সেই 7টি ধ্বংস হওয়া নতুন যুদ্ধবিমান কি রাফাল? নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় ভয় এখন একটাই, সামনের দিনে ট্রাম্পের মুখে যদি আরও সরাসরি সত্য প্রকাশ পায়। যদি এই কথাটা ট্রাম্প মিডিয়ার সামনে বলে দেন, মোদী নিজে এসে আমাকে অনুরোধ করেছিল যুদ্ধ থামানোর জন্য, তাহলে যে নির্বাচনী কৌশল, যে বিজয় বীর ইমেজ মোদী তৈরি করেছিলেন, তা মুহূর্তেই ভেঙে যাবে। এই আতঙ্কের কারণেই মালয়েশিয়ায় এক আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প উপস্থিত থাকলেও মোদী সেখানে যাননি। ভারতের বিজেপি বিরোধী বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মুখ খুলে ফেললে সেটা বিরোধী দলগুলোর জন্য হবে মোদী বিরোধী অস্ত্র। কারণ তখন প্রশ্ন উঠবে, আপনি তো বলেছিলেন ভারত জয়ী, তাহলে গোপনে আমেরিকার সাহায্য কেন চেয়েছিলেন? একদিকে মোদীর কৌশলী নীরবতা, অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান হাফিজ আসিম মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন, হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজ করছেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপে উঠছেন গর্ব নিয়ে। তার সঙ্গে জড়িয়ে এসেছে আরেকটি নাটকীয় ঘটনা, পাকিস্তান সেনাবাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস জেনারেল সাহির শামসাদ মির্জার ঢাকা সফর। এই সফর ছিল ইতিহাসের মোড় ঘোরানো এক কূটনৈতিক পদক্ষেপ। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি 4 তারকা জেনারেল বাংলাদেশে এলেন, রাষ্ট্রের প্রধান ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন।
যৌথ সামরিক সহযোগিতার প্রস্তাব এলো। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে দুই পক্ষ প্রকাশ্যে স্বীকার করল ভুয়া তথ্যের যুদ্ধেও আমাদের দুই দেশের জন্যই সাধারণ হুমকি। এটি মোকাবেলায় যৌথ উদ্যোগ অপরিহার্য। অর্থাৎ ভারতীয় মিডিয়ার প্রতিদিনের বিষাক্ত প্রচারণা যা বাংলাদেশ ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধে চালানো হয় তা এবার যৌথভাবে মোকাবেলা হবে। পাকিস্তানের ডন নিউজ, আজ নিউজ এবং ISPR তাদের সরকারি বিবৃতিতে এক ভয়াবহ সত্যের দিক তুলে ধরে। তারা বলছে ভারতের নেতৃত্বে চালানো হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা ডিজিটাল যুদ্ধ। একদিকে বাংলাদেশকে অস্থিতিশীল, অন্যদিকে পাকিস্তানকে জঙ্গি রপ্তানিকারক হিসেবে চিত্রিত করে প্রতিদিন নতুন অপপ্রচার চালানো হচ্ছে ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ও হ্যাক নিউজ চ্যানেলের মাধ্যমে। এই মুহূর্তে দুটি দেশের সিদ্ধান্ত নিয়েছে 4টি বিষয়ে: 1. যৌথ সাইবার প্রশিক্ষণ প্রোগ্রাম, 2. ডিজিটাল সত্য যাচাই অভিযান, 3. সন্ত্রাস বিরোধী অভিজ্ঞতা বিনিময় এবং 4. 3 বাহিনীর সমন্বিত সামরিক মহড়া। পাকিস্তানের মিলিটারি দীর্ঘদিন ধরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করেছে। সে অভিজ্ঞতা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর এই সম্পর্ককে ঘিরে ভারতের মিডিয়া বন্যার মতো প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের ঘটনাগুলো যতটা স্বাভাবিক কূটনৈতিক তৎপরতা, তার চেয়েও বেশি অস্বাভাবিক আতঙ্ক তৈরি করেছে ভারতীয় মিডিয়ায়। যখন খবর এলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন পাকিস্তানি সেনাপ্রধান এবং সরকারি প্রোটোকলে তাকে একটি বই উপহার দেওয়া হয়েছে যেখানে প্রচ্ছদে বাংলাদেশের মানচিত্র রয়েছে, তখনই ভারতীয় মিডিয়া শুরু হয় চিৎকার। ভারতের অভিযোগ, মানচিত্রে নর্থ ইস্ট, টাইমস নাও, রিপাবলিক, হিন্দুস্তান টাইমস এমনকি দক্ষিণ ভারতের একাধিক নিউজ পোর্টাল দাবি করতে শুরু করে এই মানচিত্রে নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে এবং এটিকে ব্যাখ্যা করা হয় গ্রেটার বাংলাদেশের অংশ হিসেবে। এক প্রতিবেদনে বলা হয় এই বইয়ের প্রচ্ছদ যা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন পাকিস্তান সেনাপ্রধানকে উপহার দিয়েছে তা এক ধরনের নতুন দ্বিচিন্তাধারার ইঙ্গিত। যে মানচিত্র নিয়ে এত বিতর্ক সেটি আসলে ছিল বাংলাদেশের প্রাকৃতিক অঞ্চল ও ইতিহাস নির্ভর একটি গবেষণামূলক প্রচ্ছদচিত্র, কিন্তু ভারতীয় মিডিয়া এটিকে ইসলামপন্থীদের ষড়যন্ত্র, পাকিস্তানি প্রভাব এমনকি 1971-এর বিশ্বাসঘাতকতা ইত্যাদি শব্দে ভরিয়ে তোলে। বিশেষজ্ঞরা বলছেন এই আতঙ্ক ভারতের নিজেদের তৈরি করা। ভারতীয় বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি মন্তব্য করেছেন, আঞ্চলিক ভূরাজনীতিতে বড় পরিবর্তন। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যে দেশ থেকে 1971 সালে বিচ্ছিন্ন হয়েছিল। তার মতে বাংলাদেশের অবস্থান ভারতের জন্য বিপজ্জনক এক পুনর্নির্ধারণ, নতুন পররাষ্ট্রনীতি যেখানে ভারত বাদ পড়ছে। ভারতের অন্যতম প্রভাবশালী কৌশল বিশ্লেষক ব্রহ্মা চেরানির বক্তব্য যেন ভারতের আত্মবিশ্বাসহীনতার প্রকাশ। তিনি বলেন, গত বছরের সহিংস সরকার পরিবর্তনের প্রশংসা করছে বাংলাদেশের নতুন নেতৃত্ব, সাম্প্রদায়িক স্লোগানে সমর্থন দিচ্ছে এবং কূটনৈতিক উত্তেজনা তৈরি করছে। এতে কেবল দিল্লি ও ঢাকার সংকটই বাড়বে। এ বক্তব্য বাংলাদেশের সরকার বা সামরিক প্রতিষ্ঠানকে যতটা আক্রমণ করে তার চেয়েও বেশি উস্কানি ছুড়ে দেয় ভারতের অভ্যন্তরে। ঢাকা সরকারি সূত্রগুলো বলছে, আমরা কারো পেছনে রাজনীতি করি না, কার সঙ্গে বন্ধুত্ব করব সেটি আমাদের অধিকার। একটি সামরিক সূত্র জানায়, আমরা যেই বইটি উপহার দিয়েছি সেটি প্রচ্ছদ গবেষণার অংশ। বৃহত্তর বাংলাদেশ শব্দটা ভারতীয় সংবাদ মাধ্যমের তৈরি। আমরা কারো জমি চাই না, তবে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপও বরদাস্ত করব না। স্বাধীনতার 54 বছর পরেও ভারত বারবার 1971 সালের মুক্তিযুদ্ধকে সামনে টেনে আনে। কেবল স্মৃতিচারণ নয়, বরং বাংলাদেশকে এক ধরনের ঋণ ভিত্তিক কূটনীতিতে আবদ্ধ রাখতে চায়। বাংলাদেশের নতুন প্রজন্ম যখন এগিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস আর স্বাধীনতার পথে, তখন ভারতের অনেক রাজনীতিক ও মিডিয়া 1971-এর বন্ধুত্বের কাহিনী দিয়ে এক মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করতে চায়। প্রতিবার বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হতে গেলে ভারতের জাতীয়তাবাদী বর্ণনা যন্ত্রে বাজে সেই পুরনো সুর, যে দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের সঙ্গে বন্ধুত্ব কেন? কিন্তু এই প্রশ্নের গভীরে রয়েছে এক ধরনের রাজনৈতিক আধিপত্যবাদ। ভারতের চাওয়া বাংলাদেশ চিরকাল কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থেকে তাদের কূটনৈতিক ছায়াতলে থেকে যাবে। একদিকে 1971-এর বিনিময়ে ভারতের প্রতি আজীবন কৃতজ্ঞতার প্রত্যাশা, অন্যদিকে সীমান্ত হত্যা, পানির সংকট, বাণিজ্য বৈষম্য
অব্যাহত চাপে ঢাকা যেন চুপ থাকে, এটাই ভারতের বাস্তব কৌশল। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে শুধু ভারতীয় সহায়তা নয়, বরং বাঙালির রক্ত, আত্মত্যাগ, নেতৃত্ব আর সংগঠনের বলেই এসেছে স্বাধীনতা। হয়তো সময় লাগতো, হয়তো পথ কঠিন হতো, কিন্তু স্বাধীনতা আসতোই। আর ভারত 1971-এর সহায়তা দিয়েছে তার নিজের স্বার্থেই। পাকিস্তানের শক্তি ভাঙা, আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করা এবং পূর্বাঞ্চলে নিজেদের রাজনৈতিক সুবিধা গড়ে তোলাই ছিল দিল্লির প্রধান লক্ষ্য। স্বাধীনতার এত বছর পর আজ বাংলাদেশ স্পষ্ট বলছে, কৃতজ্ঞতার নামে ভারতীয় আধিপত্য আর চলবে না। সীমান্তে হত্যা, পানির ভাগাভাগি, বাণিজ্যে অন্যায় চাপ কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ, এসব কিছুতেই বাংলাদেশ মাথা নত করবে না। নতুন প্রজন্ম ভারতের 1971-এর গল্প শুনে আবেগে ভেসে যায় না। তারা দেখে কোথায় দেশের স্বার্থ, কোথায় আত্মমর্যাদা। এ কারণেই হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ আর আগের মতো দিল্লির প্রতি নতজানু নেই। আজকের বাংলাদেশ ভারতের সঙ্গে সমান মর্যাদার সম্পর্ক চায়, কৃতজ্ঞতার শৃঙ্খলে নয়। এই চেতনার ফলেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে আজ বাংলাদেশ এক নতুন মহাশক্তি, আত্মবিশ্বাসী, স্বাধীন চেতা ও নিজস্ব সিদ্ধান্তে অটল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ক্রমেই পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে নিজের স্বার্থ, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। বহু বছর ধরে দিল্লি বাংলাদেশকে নিজেদের প্রভাব বলের অংশ মনে করত। কৌশলগত, অর্থনৈতিক এবং নিরাপত্তার প্রশ্নে প্রায়শই ঢাকার উপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ প্রয়োগ করত। কিন্তু এই কৌশলগত সমীকরণ এখন আর আগের মতো নেই। আজকের বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক তিন ক্ষেত্রেই নিজের পছন্দকে প্রাধান্য দেয়। ঢাকার সিদ্ধান্তের কেন্দ্রে এখন দেশের স্বার্থ, জনগণের নিরাপত্তা এবং বৈশ্বিক সম্ভাবনা। এগুলো চীনের সঙ্গে $2.2 বিলিয়ন জেট-এনসি যুদ্ধবিমান চুক্তি, তুরস্ক থেকে সাইপার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া, একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের সঙ্গে পারস্পরিক স্বার্থে গভীর কূটনীতি, সব মিলিয়ে একটি নতুন ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি করেছে। এই নতুন বাস্তবতা ভারতের জন্য বিশাল চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামরিক শক্তি ও কৌশলগত বিচক্ষণতায় ভারতীয় মিডিয়া এবং নীতি নির্ধারকদের ভেতরে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা বারবার ইঙ্গিত করে বাংলাদেশ যেন দিল্লির সুবিধা দেখে চলে, অথচ বাস্তবতা হলো আজ বাংলাদেশের উন্নয়ন, কূটনীতি, নিরাপত্তা সবকিছু নিয়ন্ত্রণ করে ঢাকা নিজেই। কোনো শর্তের পররাষ্ট্রনীতি নয়, বরং দেশের চাহিদা ও সময়ের প্রেক্ষাপটে কৌশল নির্ধারণ। এটাই এখন নতুন বাংলাদেশ। এই রূপান্তরের ফলে দিল্লির বড় ভাইসুলভ অবস্থান কার্যত অচল হয়ে পড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের গণমাধ্যম ও নীতি নির্ধারকরা যতই হুমকি বা আশঙ্কার গল্প বলুক, বাংলাদেশ আর কখনো আগের মতো মাথা নিচু করে চলবে না। এখন বাংলাদেশের মূলনীতি সবার সাথে বন্ধুত্ব, কারো উপর নির্ভরশীল নয়। তুরস্ক, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, পাকিস্তান সবাইকে ব্যালেন্স করে নিজের স্বার্থ সবার উপরে রাখে। এই আত্মবিশ্বাস ও স্বাধীন কৌশল ভারতের দীর্ঘদিনের হিমালয়ান ইমিউনিটিকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশ আজ প্রমাণ করেছে কোনো একক শক্তি বা প্রভাব নয়, বরং নিজস্ব সক্ষমতা ও সিদ্ধান্তই দেশকে এগিয়ে নিতে পারে। দক্ষিণ এশিয়ার নতুন খেলোয়াড় এখন পুরনো নিয়মে খেলবে না, এটাই ভারতের জন্য সবচেয়ে অস্বস্তিকর সংকেত। ভূরাজনীতির এক অপরিবর্তনীয় সত্য, এখানে চিরশত্রু বা চিরবন্ধু বলে কিছু নেই। আজ যারা শত্রু, কাল তারা মিত্র, আবার কাল যারা মিত্র তারা পরদিন হয়ে যেতে পারে প্রতিদ্বন্দ্বী। ইতিহাস জুড়ে এমন বহু উদাহরণ রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলেছিল। সেই হিরোশিমা, নাগাসাকিতে আজও জন্ম নেয় বিকলাঙ্গ শিশু, কিন্তু জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন সেই আমেরিকাই। 2 শতাব্দীর ব্রিটিশদের শাসন, শোষণ, নিপীড়নের শিকার হয়েছে ভারত, অথচ আজকের দিনে যুক্তরাজ্য ভারতের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। বাংলাদেশও এখন এমন এক সময় এসে দাঁড়িয়েছে যেখানে চিরকাল কৃতজ্ঞ বা চিরকাল অপরাধী, এই দুইয়ের কোনোটাই আর কাজে লাগে না। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তান সেনাবাহিনীর হাই র্যাঙ্ক অফিসিয়ালের সঙ্গে কূটনৈতিক ও সামরিক আলোচনায় বসে গোটা দক্ষিণ এশিয়াকে স্পষ্ট বার্তা দেয়, নতুন বাংলাদেশ কারো পেছনে দাঁড়িয়ে থাকবে না, কারো কৃতজ্ঞতা বোধের শেকলও পড়বে না। এই নতুন বাংলাদেশ বলে, আমাদের নিরাপত্তা আমাদের হাতে, বর্গী বা রাজ দরবারের শিকলে নয়। বন্ধুত্ব চাইলে সহযোগিতা করুন, নিয়ন্ত্রণের খোঁটা নয়। 1971 কিংবা অতীতের কোনো গল্প দিয়ে এই প্রজন্মকে কৃতজ্ঞ বা অপরাধী বানানো যাবে না।
বাংলাদেশ জানে আন্তর্জাতিক রাজনীতিতে স্বার্থই শেষ কথা। ভারতের সহায়তায় স্বাধীনতা এসেছে, তবে সে সহায়তা ছিল ভারতের নিজেদের স্বার্থেই। আঞ্চলিক ভারসাম্য বদলানো, পাকিস্তানকে দুর্বল করা, আর স্বাধীনতার এত বছর পর সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্সা, ব্যবসা বাণিজ্যে বৈষম্য কিংবা বড় ভাই সুলভ আচরণ, এগুলো আর চলবে না। নতুন প্রজন্মের বাংলাদেশ কোনো কৃতজ্ঞতার মিথ্যা দায়ে আবদ্ধ নয়। তারা জানে যুগ বদলেছে, ভূ রাজনীতিতে চিরবন্ধু নেই, চিরশত্রু নেই। নিজের স্বার্থ মর্যাদার প্রশ্নে বাংলাদেশ এখন কাউকে ছাড় দেয় না। আর তাই এই বাংলাদেশ কারো ইঙ্গিতে চলে না, বরং নিজের স্বার্থে, নিজের কৌশলে দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ লিখছে। এই বাস্তবতায় ভারতের পুরনো আবেগ, পুরনো হুমকি বা কৃতজ্ঞতার গল্প কাজে দেবে না। এখন সময় সমান মর্যাদা, দ্বিপাক্ষিক স্বার্থ আর আত্মবিশ্বাসী বাংলাদেশ গড়ে তোলার। নয়াদিল্লির সাউথ ব্লকের একটা রুমে আলো জ্বলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তড়িঘড়ি করে এক রিপোর্ট ছাপাচ্ছেন। রিপোর্টে লেখা, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় যাচ্ছে। এটা শুধু মহড়া নয়, বরং ভারতের আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে কৌশলগত বার্তা। তারপর তিনি একটা ছবির দিকে তাকিয়ে থাকেন, এক বইয়ের প্রচ্ছদে একটি মানচিত্রে, যেখানে বাংলাদেশ রয়েছে উজ্জ্বল সবুজে আর তার আশপাশে হালকা ছায়া আঁকা আরও কিছু অঞ্চল। কেউ বলে এটা বৃহত্তর বাংলাদেশ, কেউ বলে এটি শুধু একটি অধ্যায় চিত্র। কিন্তু বাস্তবতা হলো এই মানচিত্রই দিল্লির কল্পনায় দুঃস্বপ্ন। কারণ তারা জানে বাংলাদেশের নতুন প্রজন্ম, আসন্ন নতুন সামরিক নেতৃত্ব এবং নতুন কূটনীতিকদের কাছে ভয় দেখিয়ে কিছু আদায় করার যুগ শেষ হয়ে গেছে। আজকের বাংলাদেশ কাউকে আক্রমণ করে না, কিন্তু কেউ যদি তার স্বাধীনতায় হাত দেয়, সে তখন শান্ত নয়, অপ্রতিরোধ্য। রাত 8:20, নয়াদিল্লির আকাশে হালকা ধোঁয়াশা। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের মঞ্চে উঠেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাশে বসা সাংবাদিক, কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা নিঃশব্দে তাকিয়ে আছেন তাঁর দিকে। দোভালের কণ্ঠ ছিল ধীর কিন্তু দৃঢ়। গণতন্ত্র অনেক সময় সমস্যার কারণ হয়, যখন বিভাজনের রাজনীতি লাভজনক হয়ে ওঠে। কেউ 100 জনের মধ্যে মাত্র 25 ভোট পেলেও ক্ষমতায় থাকতে পারে, যদি বাকিদের ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া যায়, যেখানে 25 জনের চাইতে কম মানুষ। গণতন্ত্র মানে বাকি সবাইকে ভেঙে দেওয়া। এই একটি বাক্য যেন কাঁপিয়ে দিল পুরো হলরুম, যেন শাসনের ভেতরের গোপন কথা হঠাৎ প্রকাশ হয়ে গেল। দোভাল মৃদু হাসছেন, আলো নিভল, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে ছিল অন্য কিছু, এক রাষ্ট্রীয় পরিকল্পনার আভাস। দক্ষিণ ব্লকের অন্ধকার ঘরে বসে থাকা এক টিম ঠিক করলো ন্যারেটিভ কন্ট্রোল শুরু হবে এখন থেকেই। সেই রাতেই দিল্লির বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক অদ্ভুত প্রশ্ন, ভারত কি তাহলে আনুষ্ঠানিকভাবে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হচ্ছে? মোদি কি শেখ হাসিনার মতো একনায়ক হতে চলেছেন? বাংলাদেশ কি ছিল এই মডেলের পরীক্ষাগার, নাকি এটি আরো বড় কিছু, যেখানে গণতন্ত্রকে শেষ পর্যন্ত ব্যবহার করা হবে তারই মৃত্যুর অস্ত্র হিসেবে? Democracy has proved to be one of the most effective and one of the most enduring system of governance. It has created its own problems. It has created its own problems. ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক উক্তি, গণতন্ত্র অনেক সময় দেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়, একটি বাক্য ভারতীয় গণমাধ্যমকে দুভাগ করে ফেলেছে। একদল বলছে দোভাল রাষ্ট্রীয় বাস্তবতা বলছেন, অন্য দল বলছে এক সরাসরি হুমকি, যা ভারতের বহুল গর্বিত গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি নড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই কথা শুধুই একটি তাৎক্ষণিক মন্তব্য নয়, এটি একটি দর্শন, একটি নতুন রাজনৈতিক আদর্শ, যার মূল চিন্তা রাষ্ট্রীয় নিরাপত্তা যদি জনগণের অধিকারের চেয়ে বড় হয়, তাহলে গণতন্ত্রকে স্থগিত রাখাই শ্রেয়। দোভাল শুধুমাত্র নিরাপত্তা উপদেষ্টা নন, তিনি সেই ছায়া সরকারের চিফ আর্কিটেক্ট, যেখানে মিডিয়া, প্রশাসন, আদালত সবই নীরবে একটি কেন্দ্রীভূত শক্তির কাছে আত্মসমর্পণ করছে। 2015 সালে তামিলনাড়ুর এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন অজিত দোভাল। তখন তিনি বলেছিলেন, ভারতের কৌশলগত স্বার্থের প্রয়োজনে আমরা এমন শক্তির সঙ্গে কাজ করতে পারি যাদের নিয়ে বিতর্ক আছে, যেমন তালেবান। সেই সময় এই বক্তব্যকে অনেকে অবিশ্বাস্য বলেছিলেন, কেউ কেউ ভেবেছিল এটি কেবল এক হাইপোথেটিক্যাল মন্তব্য। কিন্তু বাস্তবতা এখন সামনে। 2025 সালে সেটি রূপ নিয়েছে
প্রক্সি যুদ্ধের নীতিতে। আফগানিস্তানের দক্ষিণ সীমান্তে তালেবানদের কার্যক্রম এখন সরাসরি পাকিস্তান বিরোধী। গোয়েন্দা তথ্য বলছে ভারতের একাধিক স্ট্র্যাটেজিক ইউনিট এর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত রয়েছে। এটি কোনো কাকতাল নয়, কারণ দোভালের অতীত দেখলে বোঝা যায় তিনি যা বলেন তা বাস্তবায়িত হয়। তার বক্তব্য কখনোই একক মন্তব্য নয়, এগুলোই ভবিষ্যৎ নীতির ব্লুপ্রিন্ট। দোভালের সাম্প্রতিক গণতন্ত্র বিরোধী মন্তব্যকেও তাই বিচ্ছিন্নভাবে দেখা যায় না। এটি একই ধারার অংশ, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে ধীরে ধীরে গণতন্ত্রকে গিলে ফেলার পরিকল্পনা চলছে। তিনি কখনোই অপ্রস্তুতভাবে কিছু বলেন না। প্রতিটি শব্দের পেছনে থাকে কৌশল, থাকে নীতির ইঙ্গিত। বর্তমান ভারতের শাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায় ফ্যাসিবাদের প্রায় সব লক্ষণই এখন দৃশ্যমান। কেন্দ্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ, মিডিয়া নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার, সংখ্যালঘুদের ভয় দেখানো, সবই সেই কপি বুকের অংশ। বিশেষজ্ঞদের মতে দোভালই এই নীতির আর্কিটেক্ট। মোদি তার মুখ, কিন্তু দোভাল তার মস্তিষ্ক। তিনি দেশের নিরাপত্তা পরামর্শদাতা হলেও বাস্তবে তিনি রাষ্ট্রের ভাবাদর্শ নির্মাণকারী। এখন যখন তিনি প্রকাশ্যে গণতন্ত্রকে সমস্যা বলছেন, তখন সেটি কেবল মতামত নয়, এটি একটি ঘোষণা। ভারতের অভ্যন্তর এখন এক অদৃশ্য যুদ্ধে প্রবেশ করছে, যেখানে প্রতিপক্ষ আর সীমান্তের ওপারে নয়, বরং দেশের ভেতরে গণতন্ত্রের লেবাস পরা স্বৈরাচারের মস্তিষ্কে। প্রায় ১.৫ দশক বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, কিন্তু বহুল চর্চিত ওপেন সিক্রেট, এই সময়ই পর্দার অন্তরালে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। ভারতীয় গোয়েন্দা মহলে আলোচিত ঢাকা স্টেবিলিটি মডেল এর অন্যতম রূপকার ছিলেন দোভাল নিজেই। তিনি শুধু শেখ হাসিনাকে সমর্থন দেননি, বরং কিভাবে বিরোধী শক্তিকে নিষ্ক্রিয় করা যায় তা নিয়েও সরাসরি প্রভাব ফেলেছেন বলে গুঞ্জন রয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর নজরদারি, বিরোধী দলের শীর্ষ নেতাদের বিচ্ছিন্ন করে ফেলা, মিডিয়াকে একমুখী করে দেওয়া, এসব কিছুই দোভালের স্মার্ট অথরিটিয়ান কনসাল্টিং এর অংশ ছিল বলে বিশ্বাস করেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকরা। শেখ হাসিনার অধীনে বাংলাদেশ একটি কৌশলগত পরীক্ষাগারে পরিণত হয়, যেখানে দেখা যায় জনগণের ভোটাধিকারের কাঠামো রেখে কিভাবে প্রশাসন, বিচার ব্যবস্থা ও সংবাদ মাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। দোভাল সেই পরীক্ষার নীরব দর্শক ছিলেন না, তিনিই ছিলেন সহ নির্দেশক। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে প্রভাবিত করে দোভাল বুঝিয়ে দেন বিরোধীদের অস্তিত্বকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে চিত্রিত করলে জনগণের মনে ভয় তৈরি হয়, যা একজন ক্ষমতাধর নেতার জন্য সহায়ক। এই কৌশল ভারতেও প্রয়োগ করতে শুরু করেন তিনি, কিন্তু শেখ হাসিনা এক ভয়ঙ্কর ব্যর্থতা ছিল। তিনি মানুষের মন জয় করতে পারেননি। দমন, গুম ও নজরদারির জালে জনগণ একসময় হাঁপিয়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের জন্য দোভাল প্রত্যক্ষভাবে দায়ী না হলেও তিনি এক সুস্পষ্ট শিক্ষা পান। নির্বাচনহীন শাসন দীর্ঘমেয়াদে টেকে না যদি ন্যারেটিভ কন্ট্রোল ব্যর্থ হয়। সম্ভবত বাংলাদেশের সেই অভিজ্ঞতা থেকে তিনি এখন জানেন কোন ভুলগুলো করলে একটা স্বৈরাচার ভেঙে পড়ে, আর কোন পদক্ষেপগুলো নিলে সেটি টিকে যায় দীর্ঘদিন। ন্যারেটিভ হতে হবে আরও বেশি শক্তিশালী, ভারত সীমান্ত সুরক্ষা, পাকিস্তান বিরোধী জাতীয়তাবাদ এবং হিন্দু রাষ্ট্রের রূপকল্প। তাই আজকের ভারতীয় শাসন কাঠামোতে আমরা দেখি শুধু বিরোধী দমন নয়, বরং নেশন ফার্স্ট হুজুক, মিডিয়া নির্মিত শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ এবং একটি এমন রাষ্ট্র গঠনের প্রচেষ্টা যেখানে রাষ্ট্রের সমালোচক মানেই শত্রু। সেই দোভাল আজ নিজেই দাঁড়িয়ে আছেন শেখ হাসিনার তৈরি মডেলের নতুন রূপান্তরকৃত ভাষণের কেন্দ্রে। একে অনেকেই বলছেন রিফাইন্ড অথরিটিয়ানিজম। ২০১৯ সালের পর থেকে ভারতের প্রশাসনিক কাঠামোয় এক ক্রমাগত রূপান্তর দেখা যায়, যেখানে বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম সবকিছু এক নীরব অভিভাবকত্বের অধীনে চলে আসে। সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে রায় বাড়তে থাকে। ইডি ও সিবিআই এর মতো সংস্থাগুলো হয়ে ওঠে রাজনৈতিক অস্ত্র, আর মূলধারার সংবাদ মাধ্যম পরিণত হয় একমুখী প্রচার যন্ত্রে। সিএএ এবং এনআরসির সময়ই এই কাঠামোর প্রথম প্রকাশ ঘটে। লাখ লাখ মুসলমান যখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য হচ্ছিলেন, তখন রাষ্ট্র একের পর এক ন্যায্য আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে দমন করে। দিল্লির দাঙ্গার সময় পুলিশ যেভাবে নীরব ছিল তা থেকে পরিষ্কার হয় আইনের চোখ আর সমান নেই। পরবর্তী ধাক্কা আসে কৃষক আন্দোলনের সময়। টানা ১ বছরের বেশি সময় ধরে কৃষকরা দিল্লির সীমান্তে অবস্থান করলেও রাষ্ট্র তাদের দাবিকে গ্রহণ করেনি, বরং মিডিয়ার মাধ্যমে আন্দোলনকারীদের খালিস্তানি, পাকিস্তানি এজেন্ট ইত্যাদি তকমা দিয়ে দুর্বল করার চেষ্টা করে।
এসব ঘটনার পেছনে ছিল একটি সুপরিকল্পিত নকশা, যেখানে সরকার বিরোধী যে কোনো কণ্ঠকে দমন করার আগে জনগণের চোখে তাদের অবিশ্বস্ত প্রমাণ করে। এটি হিটলারের জার্মানির ডিমোনাইজেশন মডেলের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। একই সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিচার ব্যবস্থার প্রতি ভদ্র চাপে ভরসা রাখে। চলমান মামলায় রাষ্ট্রপক্ষের জয়, জরুরি সময়ে আদালতের নীরবতা এবং হাই প্রোফাইল গ্রেপ্তারকে বৈধতা দেওয়া এই কাঠামোকে শক্তিশালী করে। এরপর আসে মিডিয়া নিয়ন্ত্রণ। রিপোর্টার্স উইদাউট বর্ডারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রেস ফ্রিডম সূচক দক্ষিণ এশিয়াতেও সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অধিকাংশ টিভি চ্যানেল ও পত্রিকা এখন রাষ্ট্রীয় বিবৃতি ছাড়া কিছু ছাপে না। এসব কিছুর সমন্বয়ে গড়ে ওঠে সফট অথরিটিয়ানিজম, একটি নীরব স্বৈরাচার যেখানে মোদি মুখ্য নেতা, দোভাল প্রধান কৌশলবিদ এবং অমিত শাহ বাস্তবায়নকারী। তিনজন মিলে ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে এমন এক বিন্দুতে নিয়ে গেছেন যেখানে ভোট হয় ঠিকই, কিন্তু নির্বাচনের মানে হারিয়েছে। আদালত থাকে কিন্তু রায় পূর্ব নির্ধারিত, সংবাদ মাধ্যম থাকে কিন্তু প্রশ্ন নেই। এই হলো সেই শাসন কাঠামো যাকে আজকের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের আবরণে অদৃশ্য কর্তৃত্ববাদ। 2025 সালের মাঝামাঝি ভারতে বিরোধী শক্তির উপর যে দমন নেমে এসেছে তা শুধুই রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত। বিজেপির রাজনৈতিক মেরুদণ্ড হয়ে উঠেছে কর্পোরেট সাম্রাজ্য, যার প্রতীক গৌতম আদানি। আদানি গোষ্ঠী এখন শুধু ব্যবসায়ী নয়, তারা রাষ্ট্রের নীতি নির্ধারণের অংশ। সরকারের প্রতিটি বড় প্রকল্পে তাদের ছায়া। প্রতিদ্বন্দ্বী শিল্প গোষ্ঠী বা সংবাদ মাধ্যম যখন প্রশ্ন তোলে তখন তাদের বিরুদ্ধে আয়কর ও ইডির অভিযান নামে। বিশেষজ্ঞরা বলছেন আদানিরা এখন এমন এক অবস্থানে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া তাদের ব্যবসা টিকবে না। মোদী সরকার যদি ক্ষমতা হারায় তাহলে তাদের বিপুল ঋণ, বিদেশি বিনিয়োগ ও শেয়ার মূল্যের পতন ঘটবে। তাই এই কর্পোরেট শক্তিগুলো মোদী দোভালের স্বৈরতান্ত্রিক রাজনীতির অর্থায়ন কেন্দ্র হয়ে উঠছে। দ্য প্রিন্ট পত্রিকা এক প্রবীণ অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, ভারতের কর্পোরেট পুঁজিপতিরা এখন রাষ্ট্রের ছত্রছায়ায় টিকে আছে। রাষ্ট্র দুর্বল হলেও তারাও ধ্বংস হবে। ফলে তারা স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য যে কোনো মূল্যে কাজ করবে। এই বাস্তবতাই ভয়ঙ্কর, কারণ কর্পোরেট ও রাষ্ট্রের এই অন্ধ জোট গণতন্ত্রের শেষ প্রহরকে আরও সংক্ষিপ্ত করে ফেলেছে। বিরোধীরা যখন রাস্তায় নেমে গণ আন্দোলনের ডাক দেয় তখন মিডিয়া সেটিকে বিনিয়োগ বিরোধী ষড়যন্ত্র বলে প্রচার করে। আসলে ভারত এখন এমন এক পথে এগোচ্ছে যেখানে কর্পোরেট অর্থনীতি ও রাজনীতি একে অপরের মধ্যে গলে গেছে। মোদি ছাড়া আদানিদের টিকে থাকার কোনো রাস্তা নেই, আর মোদি ছাড়া বিজেপির স্বপ্ন নেই। ফলে তারা সবাই এক অদৃশ্য চুক্তিতে আবদ্ধ। এই ব্যবস্থাকে প্রশ্ন করা মানেই অর্থনৈতিক আত্মহত্যা। অন্যদিকে বিজেপি যদি আগামী 10 বছর ক্ষমতায় থাকে তাহলে ভারত একটি পূর্ণাঙ্গ একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, যেমন শেখ হাসিনার সময় বাংলাদেশ হয়েছিল। তখন গণতন্ত্র থাকবে কেবল ভোটের নামে, মিডিয়া থাকবে প্রচারণের জন্য, আর জনগণ থাকবে রাষ্ট্রীয় শৃঙ্খলার বোঝা বইতে। এখন একে অস্বীকার করার উপায় নেই। ভারত ও চীন যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতের দুই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে 2050 থেকে 2070 সালের মধ্যে এই দুই দেশই অর্থনৈতিক ও সামরিক শক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। চীন ইতিমধ্যে সেই পথে অনেক দূর এগিয়ে গেছে, আর ভারত এখন দ্রুত সেই অবস্থানের দিকে ছুটছে। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে। চীন একনায়কতান্ত্রিক শাসনে চলে, যেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কোনো গণতান্ত্রিক বিলম্ব নেই। অন্যদিকে ভারত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আটকে আছে, যেখানে ভোট, মতামত ও বিরোধী শক্তি রাষ্ট্রের গতি মন্থর করে দেয়। দোভালের সাম্প্রতিক বক্তব্য তাই এই বাস্তবতারই প্রতিফলন। তিনি বুঝতে পেরেছেন গণতন্ত্র থাকলে ভারত কখনই আমেরিকাকে টপকে যেতে পারবে না। অনেকে বলেন আমেরিকা নিজেই এমন এক বৈশ্বিক গণতান্ত্রিক মডেল তৈরি করেছে যা প্রতিটি দেশকে ধীরে ধীরে বিভক্ত করে রাখে, যাতে কেউ সামরিক বা অর্থনৈতিকভাবে তাকে ছাপিয়ে যেতে না পারে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে দোভালের কথার সত্যের ছায়া আছে। গণতন্ত্রের কাঠামো আমেরিকার জন্য ঢাল, কিন্তু ভারতের জন্য ফাঁদ। কারণ একটি ডেমোক্রেটিক সিস্টেমের ভেতর থেকে বিভাজন ঘটানো সহজ। ভোট, ধর্ম, জাতপাত, ভাষা সবে ব্যবহৃত হয় ভাঙনের হাতিয়ার হিসাবে। চীনের ক্ষেত্রে এটি অসম্ভব, কারণ সেখানে রাষ্ট্রই একমাত্র শক্তি। এ কারণেই দোভালের মতো কৌশলবিদ বিশ্বাস করেন যদি ভারতকে সুপার পাওয়ার হতে হয় তবে তাকে ডেমোক্রেটিক মডেল থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্র নয়, চাই কেন্দ্রীভূত ক্ষমতা ও অচল আনুগত্য। কিন্তু
ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা ভারতের মতো দেশে সহজ নয়। এখানে বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভেতরে এক অস্থির ভারসাম্য রয়েছে। দোভাল ও মোদি সেই ভারসাম্য ভাঙ্গার ঝুঁকি নিয়েছেন। যদি সফল হয়, ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হবে, কিন্তু যদি ব্যর্থ হয় তবে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তবু দোভালের পিছু হটার সুযোগ নেই, কারণ তারা ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন। মিডিয়া নিয়ন্ত্রণ, বিরোধীদের কারাবন্দী করা, সাংবাদিক নির্যাতন সবই সেই প্রস্তুতির অংশ। এখন তাদের সামনে দুই রাস্তা, পেছালে জনরোষ, এগোলেও জনরোষ। তাই স্বৈরাচারী রাষ্ট্র নির্মাণই হয়তো তাদের একমাত্র নিরাপদ বিকল্প। ইতিহাসের মতোই তারা এখন এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে নতুন ভারতের জন্ম কিংবা তার চূড়ান্ত পতনের সূচনা। ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা কেবল ভারতের সীমান্তে থেমে থাকবে না। পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ডের ভাঙন সংকেত ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে। নেপাল, ভুটান, মিয়ানমার, এমনকি বাংলাদেশের নিরাপত্তা পরিকাঠামো এই অস্থিরতার ছায়ায় কাঁপতে শুরু করেছে। বাংলাদেশের পক্ষে এটি নিছক প্রতিবেশী সংকট নয়, এটি এক সম্ভাব্য ভূরাজনৈতিক ভূমিকম্প। যদি ভারতীয় রাজনীতিতে ফ্যাসিজম স্থায়ী রূপ নেয় বা রাষ্ট্র ভেঙে পড়ে, তবে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। মিয়ানমারে সামরিক জান্তা, পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা আর ভারতের ফ্যাসিস্ট উত্থান, এই তিনের যোগফল হতে পারে নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা। চীন ও যুক্তরাষ্ট্র উভয় সুযোগ খুঁজবে প্রভাব বিস্তারের, আর বাংলাদেশ হয়ে উঠবে সেই সংঘাতের কেন্দ্রীয় ভূখণ্ড। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভারতের পতন মানে শুধু একটি দেশের রাজনৈতিক পরিবর্তন নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা নীতি পুনর্লিখন। তাই আজ প্রশ্ন উঠছে, বাংলাদেশ, নেপাল ও ভুটান কি প্রস্তুত এই ভূমিকম্প সামলাতে, নাকি দক্ষিণ এশিয়া আবারও ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ে প্রবেশ করছে? রাত 11টা পেরিয়ে গেছে। নয়াদিল্লির রাজপথে পুলিশের কনভয় ছুটে যাচ্ছে। সংসদ ভবনের চারপাশে টান টান নিরাপত্তা। প্রধানমন্ত্রী মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাষ্ট্রপতি ভবনের ভেতরে বৈঠকে বসেছেন। বাইরে চলছে প্রতিবাদ, গণতন্ত্র ফিরিয়ে দাও, দোভাল, মোদি, হায় হায়। দিল্লির আকাশে ধোঁয়ার গন্ধ। পশ্চিমবঙ্গ থেকে আসছে বিক্ষোভের ছবি। আসাম ও নাগাল্যান্ডে শুরু হয়েছে সংঘর্ষ। পাঞ্জাবে কৃষকদের নেমে পড়া। সব মিলিয়ে ভারত যেন এক বিশাল বারুদের স্তূপে পরিণত হয়েছে। একদিক থেকে এই দৃশ্য বাংলাদেশের সেই রাতগুলোর মতো। শেখ হাসিনার পতনের আগে ঢাকাতেও এমনই উত্তাল রাত নেমেছিল। জনগণের ক্রোধের মুখে হাসিনার নিরাপত্তা বলয় ভেঙে পড়েছিল মুহূর্তেই। এখন সেই ইতিহাস যেন পুনরাবৃত্তি হচ্ছে ভারতে। অজিত দোভাল জানেন, এটাই সেই মুহূর্ত যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ হারানো মানে সবকিছু শেষ। তাই তিনি টেবিলে হাত রেখে বললেন, গণতন্ত্রে অনেক সমস্যা, নিয়ন্ত্রণ রাখতে হবে যে কোনো মূল্যে। মোদি চুপ। জানলার বাইরে জ্বলছে আগুন। শহর যেন গিলে নিচ্ছে নিজের কণ্ঠ। কিন্তু তবুও প্রশ্ন রয়ে যায়, কতদিন? যেভাবে শেখ হাসিনার রেজিম পতন হয়েছিল গণ অভ্যুত্থানে, মোদির ক্ষেত্রে কি তাই হতে যাচ্ছে? ভারত কি তার প্রথম আধুনিক রেজিম ফল দেখবে? দোভাল মোদির এই শাসনই কি হবে ভারতের প্রথম সরকার যার পতন ঘটবে জনগণের হাতে? সব প্রশ্নের উত্তর এখনই না পাওয়া গেলেও একটা ব্যাপার নিশ্চিত ঘটছে, ভারত ধীরে ধীরে চলে যাচ্ছে খাদের কিনারায়। লালমনিরহাটের আকাশে তখন অন্ধকারের ছায়া গাঢ় হয়ে এসেছে। অক্টোবরের মাঝামাঝি রাত, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই যেন প্রতিটি বাতাসে লুকিয়ে আছে যুদ্ধের গন্ধ। ঠিক এমন রাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লালমনিরহাট বিমান ঘাঁটিতে উপস্থিত হন। কেউ জানে না কি নিয়ে আলোচনা, কারা কারা এসেছেন, কিন্তু একটা জিনিস নিশ্চিত, কিছু একটা ঘটতে চলেছে। আর সেই কিছুটা শুধু লালমনিরহাটকে নয়, গোটা দক্ষিণ এশিয়াকেই আলোড়িত করতে পারে। ভারতীয় নিউজ চ্যানেল ডিএনএ শিরোনাম করেছে, বাংলাদেশ ওয়ার প্ল্যান নিয়ার ইন্ডিয়াস চিকেন স্নেক উইথ চাইনিজ অ্যান্ড পাকিস্তানি সাপোর্ট। গম্ভীর মুখে উপস্থাপক বলছে, লালমনিরহাটে যুদ্ধঘাঁটি গড়ে তুলেছে বাংলাদেশ, পাকিস্তানি ফার্মকে কন্ট্রাক্ট দিয়েছে, চীন দিচ্ছে ফাইটার জেট। কিন্তু এই দাবির ভিত্তি কোথায়? দিল্লির মিডিয়া কি সত্যি এমন একটি পরিকল্পনার ইঙ্গিত পেয়েছে, নাকি এটি আরেকটি রাজনৈতিক কল্পকাহিনী? এমন প্রশ্ন এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে। লালমনিরহাটে ঠিক কি ঘটছে, আর এই ঘটনার শেষ গন্তব্য কি যুদ্ধ নাকি কূটনৈতিক পাল্টাচাল? লালমনিরহাটের এই এয়ারফিল্ডটি নির্মিত হয়েছিল পাকিস্তান আমলে 1960-এর দশকে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর
এটি কার্যত অচল হয়ে পড়ে। অর্ধশতক ধরে পরিত্যক্ত অবহেলিত এক সামরিক নিদর্শন। তবে ভূরাজনীতি কখনো ঘুমিয়ে থাকে না। এই অঞ্চলের অবস্থান সরাসরি ভারতীয় শিলিগুড়ি করিডোর এর পাশেই, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার প্রশস্ত একটা গলি পথে। ভারতের কূটনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা একে বলেন ভারতের একিলিস হিল। এমন এক স্থানে যদি বাংলাদেশ একটি সক্রিয় এয়ারবেস তৈরি করে, তা শুধু কৌশলগত না, বরং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। লালমনিরহাট এখন কেবল সীমান্ত শহর নয়, এটি হয়ে উঠছে একটা থ্রেট পারসেপশন হাব। ভারতীয় মিডিয়ায় দাবি উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাকিস্তানি ডিফেন্স ফার্মকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে লালমনিরহাট এয়ারবেসের রিঅ্যাক্টিভেশনের জন্য, যদিও কোনো সরকারি সূত্র বা প্রমাণ হাজির করা হয়নি। ডিএনএ ইন্ডিয়ার ভাষ্য, JF-17 ফাইটার জেট মোতায়েন হবে লালমনিরহাটে, যা পাকিস্তান ও চীনের সহায়তায় বাংলাদেশের পরিকল্পনার অংশ। তারা আরও বলে এই এয়ারবেসের মাধ্যমে চীন ভারতের সামরিক ইনস্টলেশন মনিটর করতে পারবে। কিন্তু বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। বাংলাদেশ এখনও JF-17 কিনেনি, কিনবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বরং চীনের J-10C এবং JF-17 ব্লক 3 নিয়ে আলাদা আলাদা আলোচনার সূত্র আছে। চীনের সাথে যোগাযোগ থাকলেও কোনো পাকিস্তানি ফার্মকে সরাসরি কন্ট্রাক্ট দেওয়ার তথ্য নেই। তাহলে ভারতের মিডিয়ার দাবির উৎস কি? বিশ্লেষকরা বলছেন এটি একটি রাজনৈতিক ইনভেনশন অফ থ্রেট, যেখানে বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা আতঙ্কের নাট্য রচনা। ভারত বলছে আমাদের 15টি এয়ারবেস ঘিরে রেখেছে বাংলাদেশকে। হাসিমারা, কৈলাসনগর এবং বাগডোরা থেকে মাত্র 10 থেকে 25 মিনিটে লালমনিরহাটে হামলা চালানো সম্ভব। তথ্য বিশ্লেষণে দেখা যায় হাসিমারা এয়ারবেস, যেখানে রাফেল জেট মোতায়েন আছে, তা লালমনিরহাট থেকে মাত্র 85 কিলোমিটার দূরে। বাগডোগরা থেকে সুখি 30 উড়াল দিতে পারে 25 মিনিটের মধ্যে। কৈলাসনগর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 100 কিলোমিটার, যা যুদ্ধ পরিস্থিতিতে অতি দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা রাখে। এই ত্রিমুখী ঘিরে ফেলা কৌশল একদিকে সামরিক জাঁকজমক এবং প্রস্তুতির বহিঃপ্রকাশ, অন্যদিকে মনস্তাত্ত্বিক চাপের অস্ত্র। কারণ শুধু বাংলাদেশ নয়, ভারত চায় তার প্রতিপক্ষ সবসময় নিজেকে ঘিরে ফেলা, কোণঠাসা ও আতঙ্কিত অনুভব করুক। এই মনস্তত্ত্বের জায়গা থেকে ইন্ডিয়ান মিডিয়ার লাগাতার প্রচারণা 10 মিনিটই ধ্বংস করে দেওয়া যাবে টাইপের বক্তব্য প্রচারিত হয়, যা আদতে বাংলাদেশকে চাপে ফেলার কৌশল। তবে বিশ্লেষকরা এটাকে দ্বিমুখী তরবারি বলে মনে করেন, কারণ এত বেশি এয়ারবেস, এত বেশি সামরিক অবকাঠামো এবং এত ঘন মোতায়েন, এটি শুধু প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর নয়, বরং ভারতের নিজের লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর ভয়ানক চাপ তৈরি করে। ভারতের সামরিক বিশ্লেষক অভিষেক দত্ত বলেন, যত বেশি ফ্রন্ট, তত বেশি রিসোর্স ড্রেইন এবং তত বেশি অরক্ষিত হয়ে পড়ে মূল ভূখণ্ড। লালমনিরহাট একটি নাম যা এতদিন ছিল ভূগোল বইয়ের পাতায় বা সীমান্ত শহরের নিস্তরঙ্গ খবরে, কিন্তু এখন সেই নাম উচ্চারিত হচ্ছে শিরোনামে, সামরিক রিপোর্টে, এমনকি দিল্লির কূটনীতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন একটাই, বাংলাদেশ এখানে কি করছে আর কেনই বা ভারতের বুক কাঁপছে? বিশেষজ্ঞরা বলছেন এখানে দুটি স্তর আছে। প্রথমত, এটি নিছক একটি এয়ারবেস পুনরুজ্জীবনের বিষয় নয়। দ্বিতীয়ত, এটি এক কৌশলগত বার্তা। সেই বার্তার মর্মার্থ হচ্ছে আমরাও জেগে আছি। সর্বশেষ তথ্য বলছে লালমনিরহাটে শুধুই রানওয়ে নয়, নির্মাণ হচ্ছে সাবটেরিনিয়ান ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, স্থাপন করা হচ্ছে নতুন জেনারেশন রাডার ইউনিট এবং একটি দীর্ঘমেয়াদী হ্যাঙ্গার সিস্টেম, যা নির্দিষ্ট ধরনের ফাইটার জেট ধরনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এসব উন্নয়নের একটিও আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়নি, তবে স্যাটেলাইট চিত্র এবং আন্তর্জাতিক ডিফেন্স ওয়াচারদের রিপোর্টে এই বিষয়ে আলামত মিলছে। এতদিন বাংলাদেশ সামরিক কৌশলে প্রতিক্রিয়াশীল থেকেছে। কেউ আক্রমণ করলে প্রতিরোধ করবে, এমন ধারণা ছিল মূল। কিন্তু বর্তমানে যা হচ্ছে তা অনেকটাই প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি। সামরিক পরিকল্পনার ভাষায় যাকে বলে ডিটারেন্স বাই ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সম্ভাব্য হুমকির কাছাকাছি নিজের উপস্থিতি জানান দেওয়া। ভারতের অন্যতম দুর্বল কৌশলগত স্থান হচ্ছে শিলিগুড়ি করিডোর, যা মূল ভারতকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করে মাত্র 22 কিলোমিটার প্রস্থের এক করিডোরে। এই করিডোর যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়, তাহলে ভারতের 7টি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। লালমনিরহাট এই করিডোরের একেবারে ধারে, ফলে এখানকার প্রতিটি সামরিক পদক্ষেপ ভারতের জন্য এক ধাক্কা। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল প্রতিরক্ষা নাকি আরও কিছু? একটা সম্ভাব্য দিক হলো কূটনৈতিক সিগন্যালিং। যখন কোনো দেশ সরাসরি মুখ খুলতে পারে না, তখন তারা পদক্ষেপের মাধ্যমে বার্তা দেয়।
যেমন ধরুন, কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিয়েও যদি একটি পুরনো এয়ারবেস পুনরুজ্জীবন পায়, সেটা একটি পরোক্ষ কূটনৈতিক বার্তা। তুমি যদি আমায় ঘিরে ফেলো, আমি নিজেকে সুরক্ষিত করব। আবার অন্য একটি দিক হলো অভ্যন্তরীণ বার্তা, দেশের জনগণের জন্য একটি মনস্তাত্ত্বিক পুনর্জাগরণ। লালমনিরহাটের বাতাসে এখন নতুন শব্দ, রাতের বেলায় টহলরত সেনা যান, আকাশে গর্জে ওঠা প্রশিক্ষণ, বিমানের আওয়াজ, হ্যাঙ্গারে লাইট জ্বলে থাকা, সব মিলে এক নতুন বাস্তবতা। এই ঘুম ভাঙ্গা কি কেবল সামরিক, নাকি এটি একটি রাজনৈতিক মনস্তাত্ত্বিক জেগে ওঠাও? সম্ভবত দুটোই, এবং সেটিই ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। বিশেষজ্ঞদের মতে ভারত চাচ্ছে এই ঘাঁটির সক্রিয়তা ঠেকাতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে মিলিটারাইজেশনের অভিযোগে অভিযুক্ত করতে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। সম্ভবত সেই নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। লালমনিরহাট যেন এক নিরীহ শহর নয়, এখন এক প্রতিধ্বনি, যেখানে প্রতিটি ইট পাথর বলছে আমরা জেগে উঠেছি, এবার তুমিও শুনে নাও। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, বাংলাদেশ মাস্ট এক্সপ্লেইন ইটস মিলিটারি ইন্টেনশনস ইন লালমনিরহাট। অথচ তারাই বলছে 15 মিনিটে পুরো ঘাঁটি ধ্বংস করে দিতে পারবে। এটি নিছক হুমকি নয়, এটি বাংলাদেশের পক্ষেও একটি যুক্তিগ্রাহ্য প্রতিরক্ষার যুক্তি। লালমনিরহাট ইস্যুটি এখন আর কেবল ভূগোল নয়, এটি এক কৌশলগত জাগরণের প্রতীক। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ছোট রাষ্ট্রের আত্মরক্ষার মানে নতুনভাবে সংজ্ঞায়িত করছে বাংলাদেশ। দশকের পর দশক ধরে ভারতের প্রভাব বলে আবদ্ধ এক রাষ্ট্র আজ তার প্রতিরক্ষা কাঠামো নিজের হাতে পুনর্গঠনের পথে হাঁটছে। বাংলাদেশ বর্তমানে কৌশলগত নীতিতে দুটি বিষয় স্পষ্ট: এক, আত্মনির্ভরতা; দুই, আঞ্চলিক ভারসাম্য রক্ষা। চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, পাকিস্তানের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য, এই ত্রিমাত্রিক নীতি দক্ষিণ এশিয়ার নতুন এক বলয় তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নীতি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এক ধরনের ডিটারেন্স পলিসি। আক্রমণ নয়, প্রতিহত করার মনোভাব, যাতে কেউ আক্রমণের চিন্তাও না করে। ডক্টর আরিফুর রহমান বলেন, যখন প্রতিবেশী দেশ বলছে তারা 10 মিনিটে আমাদের ঘাঁটি ধ্বংস করবে, তখন আমাদের হাতে দুটি পথ থাকে: এক, চোখ বন্ধ করে রাখা; দুই, নিজের নিরাপত্তা নিজের হাতে নেওয়া। বাংলাদেশ দ্বিতীয় পথ বেছে নিয়েছে। এখন বাংলাদেশ যে সামরিক নেটওয়ার্ক তৈরি করছে সেটি 3 স্তরে বিভক্ত। এক, আকাশ প্রতিরক্ষা, হিসার, FM-90, HQ-16 ও ভবিষ্যতের লং রেঞ্জ সিস্টেম। 2, সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার কমান্ড। 3, আঞ্চলিক বেস সিস্টেম, যেমন লালমনিরহাট, কক্সবাজার ও বরিশাল। এই 3টি একসাথে কাজ করলে বাংলাদেশের আকাশ, সমুদ্র, স্থল প্রতিরক্ষা হবে একটি ইন্টিগ্রেটেড শিল্ড, যা ভারতের মতো বড় রাষ্ট্রের জন্য এক নতুন চ্যালেঞ্জ। অন্যদিকে ভারতের উদ্বেগ এখানেই। তারা জানে এই প্রতিরক্ষার ঢাল সক্রিয় হলে দক্ষিণ এশিয়ায় তাদের একচেটিয়া সামরিক প্রভাব আর থাকবে না। তাই দিল্লির প্রচার যুদ্ধ শুরু হয়েছে আগে ভাগেই। মিডিয়া আতঙ্ক তৈরি করছে যেন রাজনৈতিক চাপ দিয়ে এই প্রক্রিয়া বন্ধ করা যায়। কিন্তু ইতিহাস বলছে, যে জাতি একবার নিজেকে রক্ষার সিদ্ধান্ত নেয় তাকে থামানো যায় না। লালমনিরহাট সেই জাতির মনস্তত্ত্বের প্রতীক হয়ে উঠছে, যেখানে প্রতিটি রানওয়ে, প্রতিটি হ্যাঙ্গার, প্রতিটি রাডার প্যানেল যেন বলছে, এবার আমরা প্রস্তুত। লালমনিরহাটের রাত এখন নিঃশব্দ নয়, বরং এক অদৃশ্য কণ্ঠে উচ্চারণ করছে প্রতিরোধের ঘোষণা। একটি দেশের আত্মসম্মান জেগে উঠেছে এবং দক্ষিণ এশিয়ার মানচিত্রে শুরু হয়েছে নতুন ভারসাম্যের গণিত। লালমনিরহাট ক্যান্টনমেন্টের বাতাস নিঃশব্দ অথচ থমথমে। সামরিক ঘাঁটির চারপাশে শুধু সাদা আলো আর ধীরে চলা বুটের শব্দ। একটি ট্রাক চুপচাপ প্রবেশ করে ঘাঁটির পশ্চিম গেট দিয়ে, পেছনে ঢাকা কালো কাভার। ভিতরে কি আছে কেউ জানে না, জানার চেষ্টা করছে না। সামরিক প্রোটোকল বলে যা জানা দরকার শুধু তাই জানবে। দূর থেকে দেখা যায় হ্যাঙ্গারের ভেতরে কাজ চলছে। কেউ বলছে নতুন রাডার বসানো হচ্ছে, কেউ বলছে মোতায়েন হচ্ছে ড্রোন সাপোর্ট ইউনিট। সবই গুজব, কিন্তু প্রতিটি গুজবেই এক অদ্ভুত সত্যের ঘ্রাণ। এই ঘাঁটির চারপাশের গ্রামগুলোতে এখন মানুষ সাবধানী। চায়ের দোকানে আলোচনা চলছে, এবার কিছু একটা হবে। কেউ কেউ বলছে যুদ্ধ নয়, কূটনীতি। কেউ আবার বলছে চাপ তৈরি করতে প্রস্তুতি। কিন্তু সর্বশেষ যে সত্যটি দাঁড়িয়ে আছে তা হলো, বাংলাদেশ আর নিঃশব্দে বসে নেই। ভারত যদি বলে তারা 10 মিনিটে ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারবে, বাংলাদেশ যেন এক নিঃশব্দ হাসি নিয়ে শুধু বলে, তোমরা 10 মিনিটে শেষ করো, আমরা 10 বছর ধরে প্রস্তুতি নিয়েছি। এই লালমনিরহাট এখন প্রতিরক্ষার প্রতীক নয়, এটি এক মানসিক আত্মরক্ষার যাত্রা। এখানে প্রতিটি সিমেন্ট ব্লক যেন বলছে, এবার আমরা প্রস্তুত।
প্রতিটি রাডার যেন উচ্চারণ করছে, আর নয়, এবার আমরা জেগে উঠেছি। এই ঘুম ভাঙা শুধু একটি সামরিক ঘাঁটির নয়, এটি একটি জাতির মনস্তত্ত্বের ঘুম ভাঙা। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন ব্যালেন্সের সূচনা। দুপুরের রোদ ঝলমল করছে সমুদ্রের নীল জল। গোয়ার নৌঘাটি আইএনএস বিক্রান্তের ডেকে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশপাশে ক্যামেরার ঝলকানি, সাংবাদিকদের কোলাহল। নৌবাহিনী কর্মকর্তারা সাদা ইউনিফর্মে সোজা হয়ে দাঁড়িয়ে। মোদীর মুখে আত্মবিশ্বাসী হাসি। তিনি হাত তুলে বললেন, এই বিক্রান্তি পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে, নামই যথেষ্ট, বিক্রান্ত। তবে সেই ঘোষণা শুনে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা হাসলেন, কারণ তারা জানেন এই গর্বের জাহাজ বাস্তবে কতটা দুর্বল, আর তাদের হাতে এমন এক অস্ত্র আছে যা এই বিক্রান্তকে আগুনে ছাই করে দিতে পারে এক নিমিষে। পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞ রাহিল কাসেম বলেছিলেন, এই জাহাজ শুধু রণতরী নয়, এটি ভারতের রাজনৈতিক প্রদর্শনীর মঞ্চ। তার মন্তব্য ঘুরে বেড়ায় সামাজিক মাধ্যমে। বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও নীরবে পর্যবেক্ষণ করছিলেন গোয়ার সেই দুপুর। তারা বুঝেছেন, যখন রাজনীতি সৈন্যদের কাঁধে চড়ে, তখন যুদ্ধক্ষেত্র শুধু সীমান্ত নয়, কূটনীতির টেবিলও শুরু হয়। বিক্রান্তের ছায়া পড়ছে সমুদ্রের উপর, কিন্তু সেই ছায়ার ভেতর যেন লুকিয়ে আছে এক নতুন প্রতিদ্বন্দ্বিতা। সূর্য ঢলে পড়ছে, আর নরম আলোয় সমুদ্রের ঢেউ বলছে, দক্ষিণ এশিয়ার এই সমুদ্র এখন শুধু নীল নয়, এতে মিশে আছে ভয়, প্রতিযোগিতা ও প্রতিরোধের প্রতিধ্বনি। দীপাবলির ঠিক আগের দিন 2025 সালের অক্টোবরের মাঝামাঝি ভারতের প্রধানমন্ত্রী আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা দেন, এই যুদ্ধ জাহাজ শুধু ভারত নয়, গোটা উপমহাদেশের নিরাপত্তার প্রতীক। তবে বিশেষজ্ঞদের মতে এই সফর ছিল নিছক সামরিক নয়, বরং রাজনৈতিক। কারণ বিহার রাজ্যে নির্বাচন আসন্ন, বিজেপির দীর্ঘ ইতিহাস রয়েছে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করার। ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি এবং সেনা প্রধানদের বক্তব্য যেন দিন দিন রাজনৈতিক হয়ে উঠছে। পুলওয়ামা, বালকোট এবং এবার বিক্রান্ত, সবই যেন রাজনৈতিক শোপিস। মোদির বক্তব্য, বিক্রান্তের নামেই পাকিস্তানের ঘুম উড়ে যায়। এটা ঠিক যেমনটা 2019 সালে বলা হয়েছিল, বালাকোটে 350 জঙ্গি মারা গেছে, কিন্তু তখন যেমন প্রমাণ মেলেনি, এবারও সত্যতা প্রশ্নবিদ্ধ, কারণ বাস্তবের চিত্র বলছে ভিন্ন কিছু। ভারতের বিক্রান্ত ক্যারিয়ার প্রকল্পে যুক্ত হয়েছে ব্রাহ্মস মিসাইল সিস্টেম, কিন্তু পাকিস্তানের হাতে চলে এসেছে এমন একটি অস্ত্র CM-400 AKG, যা ব্রাহ্মস ও বিক্রান্ত দুটোই একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম। CM-400 AKG একটি চীন নির্মিত এয়ার টু সারফেস সুপারসনিক মিসাইল, যা রাডারকে বিভ্রান্ত করে ধ্বংস করতে পারে যুদ্ধ জাহাজ। এটি এতটাই শক্তিশালী যে এর গতিবেগ মাক 4.5 পর্যন্ত যেতে পারে, এবং এটি একবারে একটি বিমানবাহী রণতরীকে ভস্ম করে দিতে পারে। পাকিস্তান দাবি করে তারা ইতিমধ্যে একটি যুদ্ধকালীন অনুশীলনে ভারতের S-400 রাডার ধ্বংস করেছে, সেই সিন্ধুর অপারেশন চলাকালীন এই মিসাইল দিয়ে। ভারত কিন্তু সেই সময়ে রাডার তো ধ্বংস হয়নি এই কথা বলেই বিষয়টি চাপা দিতে চেয়েছিল, কিন্তু ছবি কথা বলে। পাকিস্তানের এই নতুন সক্ষমতা ভারতকে শুধু বেকায়দাই ফেলে না, বরং প্রশ্ন তোলে, যদি একটিমাত্র মিসাইল বিক্রান্ত ধ্বংস করতে পারে, তবে এই প্রচারের পেছনে উদ্দেশ্য আসলে কি? ভারতের সমস্ত মনোযোগ যখন বিক্রান্ত ব্রাহ্মস নিয়ে, তখন দক্ষিণ পূর্বে নীরবে গড়ে উঠছে এক নতুন সামরিক রূপান্তর। বাংলাদেশ এখন তুরস্কের কাছ থেকে সাইপার LRADS, সাইপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার আলোচনা করছে। তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম TRT ও T24 রিপোর্ট করেছে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে, যার আওতায় সাইপার ছাড়াও বাংলাদেশ পেতে যাচ্ছে কোবরা 2 সাজোয়া যান, TRG-300 রকেট সিস্টেম ও উঁচু মানের UAV বাইরাক্তার TB2। তুরস্কের বিশ্লেষক সেলিম ইয়েলমাচ বলেন, বাংলাদেশের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, এটা সার্বভৌমত্বের ঘোষণা, আর ভারতের জন্য এটা এক কঠিন বার্তা। TRT এক প্রতিবেদনে লিখে, এটা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রাধান্যকে চ্যালেঞ্জ করছে। একদিকে পাকিস্তান তুরস্ক সামরিক জোট, অন্যদিকে এখন বাংলাদেশ তুরস্ক সংলগ্নতা ভারতের কৌশলগত অস্থিরতার কারণ। প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিরক্ষা সিদ্ধান্তে নেই কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। শেখ হাসিনার আমলে যেসব সীমাবদ্ধতা ছিল, তুরস্ক থেকে শুধু নির্দিষ্ট মাত্রার অস্ত্র কেনা যাবে, বেশি নয়, কিংবা পাকিস্তান থেকে কিছুই কেনা যাবে না, সেই নীতিগুলো এখন ভেঙে গেছে। নতুন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে দিয়েছেন,
প্রতিরক্ষা এখন পেশাদার সেনাবাহিনীর হাতে। তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। এই পরিবর্তন শুধু একটি প্রশাসনিক নির্দেশ নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক যুগান্তকারী ধাপ। ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার গভীরে এখন এক অনিশ্চয়তা বাসা বেঁধেছে। বিশেষজ্ঞরা একে বলছেন ট্রিপল ফ্রন্ট সিনড্রোম। একসাথে 3 সীমান্তে চাপের কৌশলগত দুঃস্বপ্ন। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর পূর্বে এক নতুন উত্থান বাংলাদেশ। 3টি দিক থেকে ভারতের সামরিক ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে এই শক্তিগুলো। চীন ইতিমধ্যেই লাদাখ ও অরুণাচলে নতুন ফাইটার জেট মোতায়েন করেছে। পাকিস্তান তাদের আকাশে জে-10C ও CM-400 AKG মিসাইলের সজ্জায় প্রস্তুত। আর এখন বাংলাদেশের আকাশে ভাসছে তুরস্কের সাইপার, এক লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা ভারতের পূর্ব সীমান্তে শক্তির সমীকরণ বদলে দিতে পারে। দিল্লির সামরিক গোয়েন্দা ইউনিটগুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা উদ্যোগ ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতিকে পুনর্গঠনের বাধ্যবাধকতা তৈরি করেছে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল NK সিং বলেন, আমরা এতদিন ভাবতাম পূর্ব সীমান্ত নিরাপদ, এখন সেটি ভেঙে যাচ্ছে। চীন, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশের প্রতিরক্ষা সমন্বয় হলে ভারতের সামরিক ডক্ট্রিনে ভয়াবহ পরিবর্তন আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো আত্মবিশ্বাসের ভাঙন। ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশীর নেতৃত্ব ধরে রাখার যে মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্বে বিশ্বাস করত, তা এখন প্রশ্নবিদ্ধ। অর্থনৈতিক দিক থেকেও চাপ বাড়ছে। প্রতিরক্ষা বাজেটের 40% এখন সীমান্ত নজরদারি ও প্রযুক্তিগত পুনর্গঠনের ব্যয় হচ্ছে। অথচ প্রকৃত চ্যালেঞ্জ প্রযুক্তিতে নয়, কৌশলে। চীন ও পাকিস্তান দীর্ঘদিন ধরে যৌথ মহড়া চালাচ্ছে। এবার বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতা সেই ভারসাম্যকে আরও তীব্র করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বিষয়টিকে অতিরঞ্জিত প্রচার বলে উড়িয়ে দেয়, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরের ভিন্ন সুর শোনা যায়। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়া টুডেকে বলেছেন, সাইপার সিস্টেম বাংলাদেশের হাতে মানে আমাদের পূর্ব আকাশে এক নতুন সেন্সর নেটওয়ার্ক। আমরা চাই না তা পাকিস্তান বা চীনের সঙ্গে সমন্বয় পাক, কিন্তু সেটাই এখন ঘটছে। এমন প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন মোদী সরকার দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সম্পর্কগুলোকে সামরিক প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছে। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সংসদীয় কমিটিতে স্বীকার করেছেন, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মনস্তাত্ত্বিক। যদি বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরও গভীর হয়, আমরা পূর্ব সীমান্তে কৌশলগত বিচ্ছিন্নতায় পড়ব। দিল্লির ক্ষমতার কেন্দ্র এখন যেন এক অদৃশ্য উদ্বেগে ভুগছে। বাইরের আকাশে শত্রু নেই, কিন্তু ভেতরে রয়েছে ভয়, যদি 3 দিকের সেই ট্রিপল ফ্রন্ট একদিন সত্যি হয়ে যায়। ঢাকায় নীরব প্রস্তুতি চলছে। কক্সবাজার ও বরিশাল ঘাঁটিতে সাইপার ইউনিটের প্রশিক্ষণ সম্পন্ন। উত্তরাঞ্চলে রাডার ডোম স্থাপনের কাজও শেষ পর্যায়ে। সামরিক সূত্র বলছে, এই নেটওয়ার্ক সক্রিয় হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা 3 স্তরে কার্যকর হবে। অন্যদিকে বঙ্গোপসাগরের ভারতীয় রণতরী বিক্রান্ত অবস্থান পরিবর্তন করেছে। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এটি একটি নিয়মিত মহড়া, কিন্তু উপগ্রহ চিত্র দেখাচ্ছে বিক্রান্ত সরাসরি বাংলাদেশের সামুদ্রিক সীমান্তের দিকে সরে এসেছে। রাতের আকাশে বজ্রপাত, বঙ্গোপসাগরের নিচে তরঙ্গের শব্দ। বাংলাদেশ ও ভারতের রাডার নেটওয়ার্কে একে অপরের সিগন্যাল ভেসে উঠছে। প্রতিটি সেন্সর যেন প্রস্তুত, প্রতিটি বেস যেন অপেক্ষমান। এই অঞ্চলে যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যখন প্রতিটি দেশ নিজের সীমানায় নতুন রাডার বসায়, তখন যুদ্ধ শুধু সময়ের প্রশ্ন। দক্ষিণ এশিয়ার সমুদ্র এখন অদৃশ্য প্রতিযোগিতার কেন্দ্র। নীরব ঢেউয়ের নিচে চলছে শক্তির পুনর্বিন্যাস, যেখানে বিক্রান্ত, ব্রাহ্মোস, সাইপার আর CM-400 AKG একই মানচিত্রে মুখোমুখি। রাত গভীর হচ্ছে, উপগ্রহে নতুন সিগন্যাল ধরা পড়ছে। সামরিক চ্যানেলগুলো নিঃশব্দে সক্রিয়। দিল্লি, ইসলামাবাদ ও ঢাকা সব কন্ট্রোল রুমে এখন একই নীরবতা, একই উত্তেজনা। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার আকাশে এখন এমন এক নীরব সিগন্যাল ছড়াচ্ছে, যার মানে বোঝার আগেই ইতিহাস হয়তো দিক বদলাবে। চট্টগ্রাম বন্দরের সকালে অচেনা এক নৌযান ভেসে উঠল উপকূলে। কোনো ঘোষিত সময়সূচি নেই, তবু মার্কিন পতাকা উঠছে তার মাস্তুলে। পোর্ট অথরিটির কর্মকর্তা বললেন, এটা মানবিক সহযোগিতার জাহাজ, কিন্তু সামরিক পর্যবেক্ষকদের চোখে এই সহযোগিতা শব্দটি এখন ভূ রাজনৈতিক এক সংকেত।
কারণ একই সময়ে ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া শুনানিতে এক পুরনো বিতর্ক আবার মাথা তুলেছে, রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার ধারণা। 2019 সালের 28 জুন মার্কিন কংগ্রেসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান এক বিস্ফোরক বক্তব্যে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা করতে পারে তাহলে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য একই পদক্ষেপ নেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, যে দেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইনকে যুক্ত করাই সবচেয়ে যৌক্তিক। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তোলে। মিয়ানমারের সামরিক জান্তা তখনই ঘোষণা দেয়, রাখাইন আমাদের অবিচ্ছেদ্য অংশ, কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। দীর্ঘদিন এই বক্তব্যকে ইতিহাসের প্রান্তে ফেলে রাখা হয়েছিল, কিন্তু 2025 সালে এসে বিষয়টি আবারও আলোচনা এসেছে, এবার যুক্তরাষ্ট্রের কার্যকর ভূ রাজনৈতিক উপস্থিতি নিয়ে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মার্কিন যৌথ মহড়া। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এটি মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিক্রিয়ার মহড়া, কিন্তু আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকরা বলছেন মহড়ার পরিমাণ ও সরঞ্জামের মাত্রা দেখে বোঝা যায় এটি নিছক মহড়া নয়, বরং দক্ষিণ বঙ্গোপসাগরে মার্কিন কৌশলগত উপস্থিতি শক্ত করার একটা ধাপ। ওয়াশিংটন ভিত্তিক সাউথ এশিয়া পলিসি ফোরাম বলেছে, চট্টগ্রাম হচ্ছে আমেরিকার জন্য আদর্শ সামরিক লজিস্টিক হাব, যেখানে তারা একসঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া, আন্দামান ও বঙ্গোপসাগরের গতিবিধি নজরদারি করতে পারবে। বাংলাদেশ সরকার বলছে মহড়া মানবিক প্রশিক্ষণেরই অংশ, কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই অংশীদারিত্ব বাংলাদেশের উপর ভবিষ্যতে কৌশলগত চাপ তৈরি করতে পারে, বিশেষত রাখাইন ইস্যুকে সামনে রেখে। মিয়ানমারের রাখাইন রাজ্য এখনও রক্তাক্ত। আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষে অঞ্চলটি কার্যত ছিন্ন ভিন্ন। জাতিসংঘের হিসাবে অন্তত 3 লাখ মানুষ উদ্বাস্তু। মার্কিন বিশ্লেষক জেমস হেনরি বলেন, রাখাইন দক্ষিণ এশিয়ার পরবর্তী ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এদিকে চীন ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিংয়ের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস মন্তব্য করেছে, রাখাইনকে বাংলাদেশে যুক্ত করা হলে তা কিওয়া কফিউ গভীর সমুদ্র বন্দর প্রকল্পকে বিপদে ফেলবে এবং চীনের সমুদ্র পথে নিরাপত্তা বিঘ্নিত করবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বলছেন এটি মানবিক উদ্যোগ, যাতে বাংলাদেশকে নেতৃত্বে রেখে মিয়ানমারের গণহত্যার পরিণতি মোকাবেলা করা যায়। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই মানবিক করিডোর আসলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন আকার। ঢাকা এখন এক জটিল সমীকরণের মাঝে। একদিকে ওয়াশিংটনের প্রস্তাব, যা বাংলাদেশকে আঞ্চলিক নেতৃত্বের আসনে বসাতে পারে, অন্যদিকে ভারতের অস্বস্তি। তা হিন্দু লিখেছে, রাখাইন প্রসঙ্গে বাংলাদেশের ভূমিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কৌশলগতভাবে অনিশ্চিত করছে। ভারতের নীতি বিশ্লেষক অনন্ত রায় বলেন, চট্টগ্রামে যদি মার্কিন উপস্থিতি স্থায়ী হয় তাহলে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়বে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন মন্তব্য করেছে, বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি মানে শুধু চীন নয়, ভারতকেও কৌশলগত ঘেরাওয়ের মুখে ঠেলে দেওয়া। তাই ভারত এখন একদিকে চীনের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে আশঙ্কায় ভুগছে। এই যেন দ্বন্দ্বে জর্জরিত এক মিত্রতার দোলাচল। বাংলাদেশ সরকারও সতর্ক। প্রফেসর ইউনুস প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা চাই, কিন্তু সার্বভৌমত্বের বিনিময় নয়। ভূরাজনীতিতে রাতারাতি কিছু ঘটে না। যে পরিকল্পনা আজ ঘোষণা করা হয় তার বাস্তবায়ন হতে পারে 10 বছর পর। ডিপ স্টেট বা রাষ্ট্রের গভীর কাঠামো সবসময় দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করে। একটি একক বক্তব্য, একটি সামরিক মহড়া বা একটি বন্দর চুক্তি হয়তো সেই কৌশলের ছোট্ট অংশ মাত্র। 2010 সালে যেমন সিরিয়ার বাশার আল আসাদকে সরানোর পরিকল্পনা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তব সংঘাত শুরু হয় 2011-12 সালে। ঠিক একইভাবে রাখাইনকে কেন্দ্র করে আজ যে ছায়া যুদ্ধ চলছে তা হয়তো আগামী 1 দশকের বড় সংঘাতের ভূমিকা তৈরি করছে। রাখাইন এখন আর শুধু মানবিক সংকট নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ব্যালেন্স অফ পাওয়ার পরিবর্তনের উপকেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, যদি আরাকান আর্মি ক্রমে রাখাইন দখল নিতে থাকে এবং মিয়ানমার দুর্বল হয়, তাহলে আন্তর্জাতিক খেলোয়াড়রা সে শূন্যতাকে ব্যবহার করবে।
এই ব্যবহারই একদিন রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বাস্তবতা তৈরি করতে পারে, অথবা আরো বৃহৎ আঞ্চলিক পরিবর্তনের সূচনা ঘটাতে পারে, যা ভারতীয় উপমহাদেশের মানচিত্রকেই পাল্টে দেবে। বাংলাদেশ বিমান বাহিনী এখনো সীমিত সক্ষমতা রাখে। চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। কোনো আধুনিক ফাইটার জেট বা দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নেই বাংলাদেশের। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দুর্যোগ প্রশিক্ষণ নামে নতুন সমঝোতা প্রস্তাব দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক মাহবুবুর রহমান বলেন, এটি কেবল মানবিক সহায়তা নয়, বরং বাংলাদেশকে ধীরে ধীরে একটি কৌশলগত নির্ভরতার দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া। তবে প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ কূটনীতিকদের মতে, আমরা বাস্তববাদী নীতি নিচ্ছি, সহযোগিতা থাকবে কিন্তু দূরত্ব বজায় থাকবে। বাংলাদেশ এই মুহূর্তে এক ভারসাম্যের রাজনীতিতে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব, অন্যদিকে ভারতের নজরদারি, আর পেছনে চীনের নীরব উপস্থিতি। রাতের আকাশে চট্টগ্রাম উপকূলে আবারও দেখা গেল মার্কিন বিমান। কর্মকর্তারা বললেন, এটি দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের অংশ, কিন্তু স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বিমানটির পাশে একটি নতুন রাডার ইউনিট স্থাপন করা হচ্ছে। ঢাকার কূটনৈতিক মহল নীরব, মিয়ানমারের জান্তা বাহিনী সতর্ক, আর ওয়াশিংটনের বিশ্লেষকরা নতুন মানচিত্রে চোখ রাখছেন। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক ফ্রন্টলাইন হতে যাচ্ছে? বঙ্গোপসাগরের হাওয়ায় ভেসে বেড়ায় সেই পুরনো সত্য, যখনই সমুদ্রের ঢেউ বদলায়, ইতিহাসও দিক পরিবর্তন করে। বঙ্গোপসাগরের আকাশে ঘন মেঘ, বাতাসে লবণের গন্ধ। কক্সবাজারের নৌ সদর দপ্তরের মনিটরে হঠাৎই দেখা গেল অস্বাভাবিক এক রাডার প্রতিচ্ছবি। চেনা নয়, পরিচিত নয়। সংকেতটি আসছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে, সেন্ট মার্টিনের কাছাকাছি কোনো জায়গা থেকে। বাংলাদেশ নৌবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা দ্য ইকোনমিস্টকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিগন্যালটি বাণিজ্যিক নয়, এর উৎস সামরিক প্রকৃতির। আমরা ধারণা করছি এটি কোনো নজরদারি জাহাজ বা সাবমেরিন থেকে এসেছে। একই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু, যেখানে উল্লেখ করা হয় যে ভারতীয় আন্দামান ঘাটির স্যাটেলাইট রাডারও একই সময়ে অচেনা সিগন্যাল শনাক্ত করেছিল। স্ট্র্যাটফোর্ডের বিশ্লেষণে বলা হয়, বঙ্গোপসাগরে এই ধরনের ইন্টারসেপ্ট সাধারণত তখনই দেখা যায় যখন কোনো রাষ্ট্র তার ইলেকট্রনিক নজরদারি ক্ষমতা যাচাই করে। বিশেষজ্ঞদের ধারণা, এটি হয়তো চীনের নতুন নৌ নজরদারি প্রোগ্রাম বা যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক মনিটরিং জাহাজ থেকে আসা সংকেত। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বিবিসিকে বলেন, এটি নিছক প্রযুক্তিগত সিগন্যাল নয়, এটি এক ধরনের কৌশলগত বার্তা। আমরা এখানে আছি, তোমরা প্রস্তুত হও। এই বার্তার পেছনে লুকিয়ে আছে এক নতুন সমুদ্র প্রতিযোগিতা, যার মঞ্চ এখন বঙ্গোপসাগর। যুদ্ধ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না, শুরু হয় এমন সিগন্যাল থেকেই। রাডার মনিটরের প্রতিচ্ছবিটি ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু ঢাকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কানে তখনও বাজছে প্রশ্ন, কারা এই সিগন্যাল পাঠিয়েছে আর তাদের উদ্দেশ্য কি? আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগর এখন এমন এক অঞ্চল যেখানে প্রতিটি রাডার সিগন্যাল এক নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা। 2021 সালের স্ট্র্যাটফোর্ড রিপোর্টে বঙ্গোপসাগরকে উদীয়মান সামুদ্রিক প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়, যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয় যে দক্ষিণ চীন সাগরের পর যুক্তরাষ্ট্রের নজর এখন এই অঞ্চলের দিকে। এই রিপোর্টের পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষণ মাধ্যমগুলো বঙ্গোপসাগরকে নতুন শক্তির অক্ষরেখা হিসেবে দেখা শুরু করে। বঙ্গোপসাগর একসময় ছিল সাগর পাড়ের লোকদের জীবিকা ও শক্তির প্রতীক, কিন্তু এখন এটি পরিণত হয়েছে এক ভূরাজনৈতিক শক্তির পরীক্ষাগারে। দক্ষিণ এশিয়ার তীরে এই সাগর আর যুক্তরাষ্ট্র, চীন, ভারত, এই তিন পরাশক্তির কৌশলগত প্রতিযোগিতার অঙ্গন। চীনের জন্য এটি তার জীবন রেখা। তেলবাহী জাহাজ, প্রাকৃতিক গ্যাস ও কাঁচামালের প্রধান নৌপথ এই অঞ্চল দিয়েই যায়। তাই চীন এখানে তার বন্দর নেটওয়ার্ক ও সামুদ্রিক নজরদারি জোরদার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে দেখছে তাদের কৌশলগত ঘাঁটি হিসেবে। দক্ষিণ চীন সাগরের প্রভাব কমে আসায় তারা এখন বঙ্গোপসাগরকে ইন্দো প্যাসিফিক নীতির কেন্দ্রে আনতে চায়। ভারতের জন্য এই সাগর ঐতিহাসিক ও সামরিকভাবে জীবনরেখা। তাদের পূর্ব উপকূল, আন্দামান নিকোবর ঘাঁটি ও আন্তর্জাতিক বাণিজ্যের 60% এই সাগর নির্ভর। তাই দিল্লি চায় বঙ্গোপসাগরে নিজের প্রভাব বজায় রাখতে, কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের বাড়তি উপস্থিতি তাদের সেই কর্তৃত্বে চির ধরিয়েছে। বঙ্গোপসাগরের পৃষ্ঠে শান্তি থাকলেও
নিচে চলছে এক অদৃশ্য ঠান্ডা যুদ্ধ, যেখানে তথ্য, রাডার ও নৌ চলাচলই এখন অস্ত্র। এটি কেবল অর্থনীতির প্রতিযোগিতা নয়, এটা শক্তির পুনর্বিন্যাসের খেলা। বাংলাদেশ মিয়ানমার এখন এই দাবার বোর্ডের মাঝের গুটি, যে গুটি যেদিকে সরে যাবে সেদিকেই হেলে পড়বে সমগ্র অঞ্চলের ভারসাম্য। এ কারণেই বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগর আর কেবল জেলেদের সাগর নয়, এটি ভবিষ্যৎ শক্তির সমুদ্র। কথিত আছে 2017 সালের শেষ দিকে এক মার্কিন প্রতিনিধি দল গোপনে ঢাকায় আসে। তাদের প্রস্তাব, সেন্ট মার্টিনে একটি তথাকথিত মানবিক সাহায্য কেন্দ্র বা মানবিক লজিস্টিক হাব, কিন্তু বাস্তবে সেটি ছিল সম্ভাব্য সামরিক ঘাঁটির নীল নকশা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সে সময় মন্তব্য করেন, আমেরিকা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়, আরাকান সহ এই অঞ্চলে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, যাতে সেটি হয় তাদের স্থায়ী ঘাঁটি। এই বক্তব্য দেশ বিদেশে আলোড়ন তোলে, কারণ এটি ছিল প্রথমবার কোনো দক্ষিণ এশীয় নেতা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পরিকল্পনার বিরোধিতা করার উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা জানতেন যে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ হারানো মানে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিচালিত হবার কৌশলগত সার্বভৌমত্ব হারাবে। তাই তিনি তখন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেন এবং ঘাঁটি প্রস্তাবটিকে থামিয়ে দেন। কিন্তু সময় বদলেছে। 2024 সালে ক্ষমতায় এসেছে নতুন সরকার। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে প্রফেসর ইউনূসের সম্পর্ক অনেক উষ্ণ। কূটনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে ওয়াশিংটনের চাপ রয়েছে নতুন প্রশাসনের ওপর। সেন্ট মার্টিনের অবস্থান এখনও কৌশলগত মূল্যায়ন আছে বলে জানা গেছে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, সেন্ট মার্টিনে পর্যটন কার্যক্রম ক্রমশ সীমিত করা হচ্ছে। স্থানীয়রা বলছে, আগে যেভাবে পর্যটক আসতো এখন তেমন আসে না। অনেকের মতে দ্বীপটিকে ধীরে ধীরে সিকিউরিটি জোনে পরিণত করা হচ্ছে। যে দ্বীপে একসময় প্রেমিক প্রেমিকারা হাঁটত, এখন সেখানে সৈন্যদের পায়ের শব্দ শোনা যায়। এই পরিবর্তন নিছক প্রশাসনিক নয়, এটি ইঙ্গিত দিচ্ছে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা, যেখানে সেন্ট মার্টিন শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের প্রতীক হয়ে উঠছে। যখন ওয়াশিংটনের চোখ সেন্ট মার্টিনে, তখন বেইজিং এর দৃষ্টি আটকে আছে কোকো আইল্যান্ডে। এই ছোট্ট দ্বীপটি এখন চীনের জন্য কৌশলগতভাবে অমূল্য। মিয়ানমারের উপকূলের এই দ্বীপ থেকে পুরো বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর নজরদারিতে রাখা সম্ভব। আর সেখানেই চীন শুরু করেছে তার বৃহৎ সামরিক প্রকল্প। কোকো আইল্যান্ডে নির্মিত হয়েছে প্রায় 3000 মিটার দীর্ঘ রানওয়ে, যেখানে যুদ্ধ বিমান, বোমারু বিমান, এমনকি স্টেলথ ড্রোনও অবতরণ করতে পারে। দ্বীপটিতে রয়েছে একাধিক বিশাল হ্যাঙ্গার, টহল জাহাজের ঘাঁটি এবং 1500 কিলোমিটার দূরের বস্তু শনাক্ত করতে সক্ষম দীর্ঘ পাল্লার রাডার সিস্টেম। চীনের আধুনিক ফাইটার জেট J-16 এবং J-20 ইতিমধ্যে এই ঘাঁটির তালিকায় যুক্ত হয়েছে। কিন্তু এই সামরিক প্রস্তুতি শুধু প্রতিরক্ষার জন্য নয়। চীনের উদ্দেশ্য পরিষ্কার, বঙ্গোপসাগরে যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ঘাঁটি তৈরি করে, কোকো আইল্যান্ড হবে তার সরাসরি প্রতিক্রিয়া কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি ঘাঁটি নয়, এটি একটি বার্তা, চীন এই অঞ্চলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জাং জিয়া, চীনের এক প্রতিরক্ষা উপদেষ্টা, বলেন, আমরা শব্দ নয় প্রস্তুতিতে বিশ্বাস করি। আলোচনা আমাদের বিলম্বিত করে, কিন্তু প্রস্তুতি আমাদের রক্ষা করে। তার এই মন্তব্য চীনের নীতির প্রতিফলন, যেখানে প্রতিটি কৌশলিক পদক্ষেপ আগে নেওয়া হয়, ব্যাখ্যা পরে আসে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এরই মধ্যে এই প্রস্তুতির প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের দ্য হিন্দু লিখেছে, কোকো আইল্যান্ডের রাডার ভারতের আন্দামান ঘাঁটির ওপর সরাসরি নজরদারি করছে। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থা র্যান্ড কর্পোরেশন সতর্ক করেছে যে এই ঘাঁটি শুধু নজরদারি নয়, ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ আক্রমণ প্রতিরোধে প্ল্যাটফর্মে রূপ নিতে পারে। এই ঘাঁটি কার্যত চীনের দ্বিতীয় সামরিক দুর্গে পরিণত হয়েছে। এখান থেকে চীনা নৌবাহিনী সরাসরি নজর রাখতে পারে ভারতের আন্দামান ঘাঁটিতে, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এবং এমনকি বাংলাদেশের উপকূল পর্যন্ত। অর্থাৎ দক্ষিণ এশিয়ার সমুদ্র পথে এখন এক অদৃশ্য নজরদারির পর্দা টানানো হয়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও এই ঘাঁটির প্রভাব গভীর, কারণ কোকো আইল্যান্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব মাত্র 256 কিলোমিটার। এর মানে যদি এই অঞ্চলে কোনো সংঘাত শুরু হয়, বাংলাদেশ তা থেকে নিরাপদ থাকবে না। ভূরাজনৈতিকভাবে এটি এক ধরনের ছায়া যুদ্ধের সূচনা, যেখানে প্রতিটি রাডার, প্রতিটি সাবমেরিন সিগন্যাল এক নতুন কূটনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। চীনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনছে। একদিকে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনকে তার সামুদ্রিক ঘাঁটির জন্য বিবেচনা করছে,
অন্যদিকে চীন গড়ে তুলেছে কোকো আইল্যান্ডের দুর্গ। ভারত এখন দুই চাপের মাঝে, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম সমীকরণের কেন্দ্রে। বঙ্গোপসাগরের নীল জলের নিচে এখন নীরব লড়াই চলছে, যেখানে আলো নেই, আছে কৌশল, আছে গোপন প্রস্তুতি, আর আছে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক্ষা। ভারতের কাছে বঙ্গোপসাগর শুধু একটি জলরাশি নয়, এটি তার কৌশলগত প্রাণভোমরা। দিল্লির সামরিক নীতি নির্ধারকদের কাছে এই সাগর মানে দক্ষিণ এশিয়ার দরজা, যা দিয়ে প্রভাব বিস্তার করা যায় দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। তাই যুক্তরাষ্ট্রের সেন্ট মার্টিন ঘাটির সম্ভাবনা তাদের কাছে শুধু উদ্বেগ নয়, এটি এক প্রকার নিরাপত্তাজনিত দুঃস্বপ্ন। দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষক অমৃত সিং বলছেন, সেন্ট মার্টিনে যদি মার্কিন ঘাঁটি গড়ে, তবে বঙ্গোপসাগর থেকে ভারতের নজরদারি ক্ষমতা অর্ধেকে নেমে আসবে। এই মন্তব্যই ভারতের ভয়কে প্রকাশ করে, কারণ এতদিন বঙ্গোপসাগরে তাদের একক আধিপত্য ছিল। মালাবার মহড়া, আন্দামান ঘাটির নজরদারি ও নিকোবর কমান্ডের রাডার কাভারেজ, সব মিলিয়ে ভারত এই অঞ্চলে নিজেকে প্রাকৃতিক শক্তি হিসাবে ভাবত। কিন্তু এখন বাস্তবতা পাল্টে যাচ্ছে। একদিকে চীন তার কোকো আইল্যান্ড ঘাঁটি দিয়ে আন্দামানকে নজরে রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে সেন্ট মার্টিনের উপর ভিত্তি করে এক ফরওয়ার্ড অপারেটিং নেটওয়ার্ক গড়তে। অর্থাৎ ভারত এখন দুই দিক থেকে চাপে, উত্তরে চীন, দক্ষিণে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি তাদের সামরিক কৌশলকে প্রশ্নবিদ্ধ করছে। ভারত এখন কোয়াড জোটের সদস্য হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতায় রয়েছে, কিন্তু বাস্তবে তারা জানে ওয়াশিংটনের প্রাধান্য মানে দিল্লির নিয়ন্ত্রণ হারানো। কোয়াডের অভ্যন্তরে ভারত সবসময় চায় একটি সমান অংশীদারিত্ব, কিন্তু মার্কিন নীতি তার বিপরীত। তারা চায় নেতৃত্ব, ভারত চায় ভারসাম্য। এই দ্বন্দ্ব এখন বঙ্গোপসাগরে প্রতিফলিত হচ্ছে। আরও একটা দিক ভারতের অস্বস্তি বাড়াচ্ছে, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান। দিল্লি দেখছে ঢাকা একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে, আবার যুক্তরাষ্ট্রের সামরিক সংলাপেও সক্রিয়। অর্থাৎ বাংলাদেশ ক্রমেই এক মধ্যপথের খেলোয়াড়ে পরিণত হচ্ছে, যা ভারতের একচেটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ করছে। ভারতের প্রভাবশালী কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে, বাংলাদেশ নিরপেক্ষ থাকলেও তা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ নিরপেক্ষ মানেই এখন সম্ভাব্য কৌশলগত বিকল্প। এই কথাটি আজ ভারতের অস্বস্তির মূলে। আর এভাবেই বঙ্গোপসাগর হয়ে উঠছে এক নতুন ঠান্ডা যুদ্ধের মঞ্চ। পশ্চিমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, পূর্বে চীন, আর মাঝখানে আটকে ভারত। প্রত্যেকে এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ছায়া যুদ্ধে নেমেছে। রাডার, স্যাটেলাইট ও সামুদ্রিক ডেটা এই যুদ্ধের নতুন অস্ত্র। ভারতের নীতি নির্ধারকেরা বুঝতে পারছেন শক্তির এই পুনর্বিন্যাসে তারা একা, আর বাংলাদেশের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর যদি হয় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, তবে তার কেন্দ্রবিন্দু হবে না দিল্লি, বরং ঢাকা। বাংলাদেশ এখন এক জটিল সমীকরণের মধ্যে। একদিকে চীনের বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্প, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা ও প্রযুক্তি প্রতিশ্রুতি। ঢাকার নীতি নির্ধারকরা জানেন চীনের বন্ধুত্ব অর্থনৈতিক, কিন্তু আমেরিকার বন্ধুত্ব সামরিক, আর এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, আমরা সবাইকে বন্ধু ভাবতে চাই, কিন্তু কারো ঘাঁটি হতে চাই না। প্রশ্ন হলো এই নিরপেক্ষতা কতদিন টিকবে? কারণ আঞ্চলিক বাস্তবতা বলছে নিরপেক্ষ থাকা মানে একদিন কোনো পক্ষের ভূখণ্ডে পরিণত হওয়া। আল জাজিরার সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এখন একটা নিঃশব্দ সামুদ্রিক প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত একই সঙ্গে নজরদারি করছে, কিন্তু কেউ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করছে না। অন্যদিকে বিবিসি জানায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চল এখন ভূরাজনৈতিক কৌশলের পরীক্ষাগার, যেখানে প্রতিটি রাডার সিগন্যাল এক সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত। সেন্ট মার্টিন এলাকায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ঘাঁটি, সেখান থেকে মাত্র 250 কিলোমিটার দূরে মিয়ানমারের কোকো আইল্যান্ডে চীনের অবস্থান। সবাই জানে এসব কেবল সিগন্যাল নয়, এটা এক নতুন সমুদ্র প্রতিযোগিতার ইঙ্গিত। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সেন্সর একসাথে সক্রিয়, কিন্তু সবাই নীরব। নীরবতার ভেতরেই যুদ্ধের প্রথম শব্দ জন্ম নিচ্ছে। বাংলাদেশ এখন এক সূক্ষ্ম সীমারেখায় দাঁড়িয়ে, একদিকে কৌশলগত সহযোগিতা, অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্ন। একটা ভুল পদক্ষেপ মানে হতে পারে আঞ্চলিক সংঘাতের সূত্রপাত। ঢেউয়ের নিচে চলছে অদৃশ্য প্রতিযোগিতা, রাডার সিগন্যাল, স্যাটেলাইট ট্র্যাকিং আর ইলেকট্রনিক যুদ্ধের। সমুদ্রের পৃষ্ঠ শান্ত, কিন্তু গভীরে অস্থিরতা।
আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। দর্শক, ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি একটা বিষয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে, গ্রেটার বাংলাদেশ। এই ধারণাটি কেন্দ্র করে বাংলাদেশ, তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্ট। এই আলোচনায় আমরা এই বিতর্কের পেছনে তথ্য, ভূরাজনৈতিক গতিশীলতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিশ্লেষণ করব, যে গ্রেটার বাংলাদেশ বা সালতানাতি বাংলা এটা আসলে কতটা বাস্তব এবং ভারতের জন্য কত বড় হুমকি আসলেই হতে পারে। দর্শক, 2025 সালের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্রে টিএসসিতে পহেলা বৈশাখ উদযাপনের সময় একটা পোস্টার প্রকাশিত হয়। এই পোস্টারে সালতানাতে বাংলা নামে একটা সংগঠনের ব্যানারে একটি মানচিত্র প্রদর্শিত হয়, যেখানে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, 7 সিস্টার্স এবং মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়। ভারতীয় মিডিয়া, বিশেষ করে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং ইন্ডিয়া.com, এই ঘটনাকে একটা উদ্দেশ্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছে। তারা দাবি করে এই মানচিত্র তুরস্ক সমর্থিত একটি এনজিওর মাধ্যমে ছড়ানো হয়েছে এবং পাকিস্তানের পেছনে নেপথ্য ভূমিকা পালন করছে। দর্শক, ভারতীয় সূত্রগুলো দাবি করছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP এই মানচিত্র বিতর্কের পেছনে কাজ করছে। দর্শক, তুরস্কের উপমহাদেশে আগ্রহ নতুন নয়। ঐতিহাসিকভাবে মোগল সাম্রাজ্য, যারা ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করেছিল, তাদের মধ্যে তুর্কি মধ্য এশীয় রক্তের সংমিশ্রণ ছিল। আধুনিক তুরস্ক এই ঐতিহাসিক সংযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অনেকে মনে করেন। এরদোয়ানের অধীনে তুরস্ক বৈশ্বিক মুসলিম উম্মার নেতৃত্বে ফিরে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে এবং বাংলাদেশ ও পাকিস্তান এই কৌশলে গুরুত্বপূর্ণ অংশীদার। দর্শক, 2025 সালের শুরুতে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বলাত বাংলাদেশ সফর করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতকে বাইপাস করে তুরস্ক বাংলাদেশে তার পণ্য রপ্তানি করতে প্রস্তুত। এই ঘোষণা ভারতের জন্য একটা সরাসরি অর্থনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ। তুরস্ক শুধু বাংলাদেশের সাথে সীমাবদ্ধ নয়, এটি পাকিস্তানের সাথেও তার সামরিক সম্পর্ক জোরদার করেছে। উদাহরণস্বরূপ 2025 সালের চলতি মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্ক পাকিস্তানকে 350টির বেশি ড্রোন এবং সামরিক উপদেষ্টা সরবরাহ করে, যারা পাকিস্তানকে ওয়ার কমান্ড রুমে পরামর্শ দিয়েছিল কিভাবে এই ড্রোনগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাবে এবং ভারতের যথেষ্ট ক্ষতি করা সম্ভব হবে কি টেকনিকে এই ড্রোনগুলো ব্যবহার করলে। তাদের টেকনিক্যাল সাপোর্ট পাকিস্তানের জন্য যুদ্ধের সময়টাতে অপারেশন সিন্দুর চলাকালীন পুরোপুরি ছিল। এই ড্রোনগুলোর মধ্যে ছিল আসিসগড় সোঙ্গা ড্রোন, বাইরাক্তার সিরিজের ড্রোন, যা ভারতীয় সামরিক স্থাপনার লক্ষ্য করে সিরিয়াস ড্যামেজ করেছিল। ভারতীয় গণমাধ্যম দাবি করে পাকিস্তান গ্রেটার বাংলাদেশ ধারণার পেছনে নেপথ্য শক্তি। 2024 সালের অগাস্ট থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক জোরদারে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দর্শক, গ্রেটার বাংলাদেশ বা সালতানাতি বাংলা এইটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে বাস্তব হতে পারে, যে কারণে সেটা হচ্ছে এটা যে 2050 সাল নাগাদ বিশ্ব বাণিজ্যের অর্ধেকের বেশি মালাক্কার প্রণালী দিয়ে পরিচালিত হবে। এর ফলে বঙ্গোপসাগর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য সুপার পাওয়ার ইতিমধ্যে এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে মনোযোগ দিচ্ছে। তুরস্কের বাংলাদেশের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক এই কৌশলের অংশ হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে চট্টগ্রাম বন্দর, বঙ্গোপসাগরে একটা কৌশলগত সুবিধা প্রদান করে। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী খেলোয়াড়ে পরিণত করতে পারে, যা ভারতের জন্য সত্যি উদ্বেগের। দর্শক, বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ, ভারত এই ঘটনাগুলোকে একটা সমন্বিত কৌশল হিসেবে দেখছে। তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক জোরদার ভারতের জন্য একটা ভূ রাজনৈতিক হুমকি। ভারত ইতিমধ্যে তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করছে। উদাহরণস্বরূপ, তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম TRT এর এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেমন সম্প্রতি স্থলবন্দরে কয়েকটা পণ্য আমদানির ওপর বিধিনিষেধ। স্পষ্টতই ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া মানে ভারত সরকারের প্রতিক্রিয়া, এবং এই কথা তো স্ট্যাবলিশই যে ভারতীয় মিডিয়া বর্তমানে, যেটাকে গদি মিডিয়া বলা হয়, সেটা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা তাদের খবরগুলো প্রচার করে, এবং ভারত ক্রমশই উত্তর কোরিয়ার মতো হয়ে যাচ্ছে,
যারা সমালোচক আছে তাদের মতামত এরকম। সো এই যে ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া, সেটা আসলে ভারত সরকারের প্রতিক্রিয়া হিসেবে দেখাটাই ভালো। তাদের যে কনসার্ন গ্রেটার বাংলাদেশ নিয়ে, সালতানাতি বাংলা নিয়ে, সেই কনসার্নটা রিয়েল, তাতে কোনো সন্দেহ নেই। তবে ভারতের নিজস্ব অখণ্ড ভারত মানচিত্র এই বিতর্কের সূত্রপাত। ভারতের নতুন সংসদ ভবনে প্রদর্শিত মানচিত্রে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমারকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছিল। এই যে অন্য দেশকে নিজেদের অংশ হিসাবে গ্রেটার একটা কান্ট্রি হিসাবে দেখানোর আইডিওলজি, সেটা কিন্তু ভারতই প্রথম দেখিয়েছিল এবং সেটা তারা সরকারিভাবে দেখিয়েছিল তাদের সংসদে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আসছে গ্রেটার বাংলাদেশ বা সালতানাতি বাংলা, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছে না, বা বাংলাদেশের কোনো সংসদে এরকম কোনো ম্যাপ আঁকা হয়নি ভারতের মতো, বা বাংলাদেশের গণমাধ্যমে এই ধারণা নিয়ে কোনো ধরনের আলোচনা করতে সেভাবে দেখা যায় না, যেটা ভারতীয় গণমাধ্যম ওপেনলি অখণ্ড ভারতের কথা বারবার বলেছে। এখন তারা যখন এই অখণ্ড ভারতের ধারণার কথা বলে সরকারিভাবে তাদের সংসদের মধ্যে ম্যাপ এঁকেছিল, সেটা নিয়ে বাকিদের যে কনসার্ন থাকতে পারে, তখন তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। যারা নিরপেক্ষ বিশ্লেষক রয়েছেন তারা এই ভারতের অখণ্ড ভারত মানচিত্রের প্রতিক্রিয়া হিসাবে গ্রেটার বাংলাদেশ ধারণাটিকে কেউ কেউ পাল্টা আঘাত হিসেবে বা পাল্টা ট্যাকটিক্স হিসেবে দেখছেন। দর্শক, গ্রেটার বাংলাদেশ কোয়াইট পসিবল এই সেন্সে যে ভারত অন্য দেশকে ভাঙার যে স্বপ্ন দেখে, পাকিস্তানে বেলুচিস্তান তৈরি করার স্বপ্ন দেখে, বাংলাদেশের চট্টগ্রামকে ভাঙার স্বপ্ন দেখে, বাস্তবতা হচ্ছে যে ভারতই ভেঙে যেতে পারে। ইতিমধ্যে অরুণাচল প্রদেশ চীন তাদের নিজেদের আয়ত্তে নিয়ে গেছে এবং সরকারিভাবে নামকরণ করেছে। ভারত যদিও নিজেদের নিয়ন্ত্রণে দাবি করছে অরুণাচল প্রদেশকে, বাস্তবে সেখানে ভারতের কোনো কর্তৃত্ব নেই এবং অ্যাকচুয়ালি সেভেন সিস্টার্স এলাকায় ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই। সে সমস্ত এলাকায় যে সংঘাত হচ্ছে, যে আন্দোলন হচ্ছে, এবং সেখানকার নাগরিকদের উল্লেখযোগ্য অংশ নিজেদেরকে ভারতীয় মনে করেন না। তারা নিজেদের কেউ কেউ চীনের অংশ হিসেবে মনে করেন, কেউ কেউ নিজেদেরকে একটা আলাদা জাতিসত্তা এবং দেশের অংশ হিসেবে মনে করেন। এ নিয়ে পাবলিকলি তাদের বক্তব্য রয়েছে। সেভেন সিস্টার্সের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী তাদের বক্তব্য বিশ্ব গণমাধ্যমে দিয়ে যাচ্ছেন। তবে এই সমস্ত খবর ভারতীয় মিডিয়া নিয়ে আসে না তাদের মূলধারার গণমাধ্যমের আলাপে। তারা কাশ্মীরের সামান্য একটা বিষয় নিয়ে, সামান্য এই সেন্সে যে সেভেন সিস্টার্সে যে ধরনের সংঘাত, মৃত্যু এবং ভারত যেভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে, সেই বিষয় নিয়ে সেভাবে আলোচনা হয় না কম্পেয়ার টু পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুতে যেই ধরনের ঝামেলা আছে। সো ভারত তাদের জনগণের একটা বড় অংশকে অন্ধকারে রেখেছে। ভারতের অখণ্ডতা সত্যিকার অর্থেই হুমকির মুখে, এবং এটা অবাক হওয়ার কিছুই থাকবে না যে এই অঞ্চলে গ্রেটার বাংলাদেশ বা অখণ্ড বাংলাদেশ বা সেভেন সিস্টার্সকে নিয়ে একটা বাংলাদেশ যদি কখনো হয়। এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসার পর থেকে প্রচুর সংখ্যকবার, প্রতি মাসে অলমোস্ট একবার সেভেন সিস্টার্সকে নিয়ে কথা বলেছেন। যদি আমি শেখ হাসিনার কথাও আমলে নেই, যে তিনিও বলছেন যে এই অঞ্চলে একটা নতুন দেশ তৈরি হওয়ার কথা তিনি বলেছেন বিভিন্ন সময়। আন্তর্জাতিক যে ন্যারেটিভ রয়েছে, পশ্চিমা শক্তিদের যে ন্যারেটিভ রয়েছে, তারা কিন্তু এখানে একটা দেশ তৈরি হওয়ার পক্ষে, এবং স্পষ্টতই ভারত ভাঙার পক্ষে বিশ্বের বিভিন্ন শক্তি কাজ করছে। ভারতের পক্ষে খুবই কঠিন সামনের পথ। তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, চীন এবং স্পষ্টতই পশ্চিমা বিশ্ব আসলে ভারতের অখণ্ডতা রক্ষা হোক এটা তারা চায় না। এরকম যে তারা মনে করছে, সেই মনে করার সপক্ষে অনেক কারণ, লেখা, ন্যারেটিভ সামনে আসছে বারবার। এবং ভারত ভাঙ্গা হয়তো সময়ের ব্যাপার। সামনে কি হবে, যে গ্রেটার বাংলাদেশ হবে, সালতানাতি বাংলা হবে, না অন্য কোনো নামে হবে, সেটা আজই বলা যাচ্ছে না। কিন্তু এরকম একটা কনসেপ্ট সত্যি সত্যি সামনে হতে পারে, এবং এটা অনেকাংশে নির্ভর করে যে ভারতের সরকার কারা চালাচ্ছে। বর্তমানের যে বিজেপি সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার আছে, এই নরেন্দ্র মোদী সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত আসলে ভেঙে যেতে পারে। এবং ইতিহাস বলে ধর্মের ভিত্তিতে যখনই বিভাজন প্রচন্ড মাত্রা শুরু হয়েছে তখনই ভারত ভেঙেছে। 1947-এর পরে ভারতবর্ষ ভাঙ্গার কারণটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা খুবই রিস্কি। আপাত দৃষ্টিতে বিজেপি হয়তো অনেক ভোট পাচ্ছে দেশের জনগণের একটা উল্লেখযোগ্য অংশকে বোকা বানিয়ে।
বড় বড় যারা বিশ্লেষক আছেন তারা আশঙ্কা করছেন ভারত ভেঙে যেতে পারে। বিজেপি যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত আসলে ভাঙার দিকেই এগোবে। শুধুমাত্র সেভেন সিস্টার্স নয়, পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন এলাকায়, আমি যদি দক্ষিণ ভারতের কথাও বলি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এই সমস্ত এলাকার মানুষও ভারতের সাথে একাত্মতা অনুভব করে না অনেক ক্ষেত্রেই। সো ভারত কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যেই ধরনের ডেভেলপমেন্টের কথা শোনা যাচ্ছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস যেই কথাগুলো বারবার বিভিন্ন সময় বলছে, সেগুলোকে সাদা চোখে সরলভাবে চিন্তা করার কোনো অবকাশ নেই। সত্যিকার অর্থেই এখানে একটা নতুন দেশ তৈরি হতে পারে এবং কয়েকটা নতুন দেশও তৈরি হতে পারে এই অঞ্চলে। উপকৃত যদি হয় নতুন দেশ তৈরি হলে, সেখানে বাংলাদেশ অবশ্যই উপকৃত হবে, ভারত অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে, এবং সেই প্রেক্ষাপটগুলো সামনে আসবে নিশ্চিতভাবে বলা যায়। সো গ্রেটার বাংলাদেশ, সালতানাতি বাংলা, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো অলিক কল্পনা নয়, খুবই গুরুত্বপূর্ণ। 2050 সাল নাগাদ বিশ্ব বাণিজ্যের সিংহভাগ হবে মালাক্কা প্রণালী দিয়ে। বিশ্বের মোট আয়ের 50% আসবে এই মালাক্কা প্রণালীর মাধ্যমে, এবং বঙ্গোপসাগর স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা। পশ্চিমা শক্তিগুলো এখানে তারা ঘাঁটি করতে চাইবে। বাংলাদেশ তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। আপনি যত লেখা পাবেন সমস্ত জায়গায়, সমস্ত ন্যারেটিভে বাংলাদেশ কিন্তু পজিটিভ জায়গাতে রয়েছে। ভারত ভেঙে যাচ্ছে এমন আলোচনা সমস্ত জায়গায় রয়েছে, এবং আমার পার্সোনাল টেকও একই, যে ভারত আসলে অখণ্ড থাকবে না।